সাহারা মরুভূমির বুকে লুকিয়ে আছে এমন সব অদ্ভুত স্থান যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়েনি। কিন্তু শুধু কি তাই, নাকি মরুভূমির বালির মরীচিকার আড়ালে লুকিয়ে থাকতে পারে অন্য মাত্রার একটা শহর, যে শহরের রাজা হওয়ার জন্য অপেক্ষা করতে পারে এই পৃথিবীর কেউ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে মরু শহরের রাজা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। অন্যান্য চরিত্রে পার্থ, অভিষেক, রূপঙ্কর, কুণাল, বর্ণালী, আরএনএম অভিষেক ও কৌশিক। শুরু হতে চলেছে আজকের গল্প, মরু শহরের রাজা। মাথার উপর দিয়ে শনশন শব্দে বয়ে যাচ্ছে ধুলোর ঝড়। এমন প্রবল সেই ঝড় যে সেই ঝড় পেরিয়ে অন্য পাশে হেঁটে যাওয়া শুধু অসাধ্যই নয়, বরং অসম্ভব ব্যাপার। কিন্তু সেই ধুলোর ঝড়ের তোয়াক্কা না করে কোনো রকমে বালিতে হামাগুড়ি দেওয়ার মতো করে একজন আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলেছে। মরুভূমির বুকে এমন ধুলোঝড়ের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে ওপরের দিকে উঠতে গেলে যে কতটা পরিশ্রম হয় তা লোকটার নিঃশ্বাসের গতিতেই বোঝা যাচ্ছে। তবে হাওয়ার শব্দে তার নিঃশ্বাসের শব্দ শোনা যায় না। তার পরনের একটা সাদা রঙের আলখাল্লা দেখেই বোঝা যায় লোকটি স্থানীয় সম্প্রদায়ের কোনো একটা মানুষ। তার গায়ের রং কৃষ্ণবর্ণ, মাথার উপর সাদা রঙের একটা কাপড় জড়িয়ে রাখা হয়েছে। গোটা শরীরে সেই সাদা কাপড়টা আলখাল্লার মতন ঝুলছে। গলার কাছে একটা কালো রঙের দড়ি মাথা, তবে তার হাতের কাছে কিছু একটা ধরা রয়েছে। একটা ছোট্ট লোহার বাক্সের মতন সেটা মনে হচ্ছে। তবে সেই বাক্সের একদম উপরের দিকে একটা উজ্জ্বল কিছু, যেটা থেকে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে বাইরে বেরিয়ে পড়ছে মাঝে মাঝে। তবে এমন ধুলোর ঝড়ের মধ্যে সেই আলোকে বালির চমকানি ছাড়া আর কিছুই মনে হয় না। একবার সে দুটো চোখ বন্ধ করে ওপরের দিকে মুখ তুলে নিজের ভাষায় অস্পষ্টভাবে কিছু একটা বলল চিৎকার করে, কিন্তু তার কথাটা ভেসে গেল ধুলোর ঝড়ের সাথে পেছনের দিকে। আস্তে আস্তে আরো খানিকটা এগিয়ে যেতে লাগলো সে। তার লক্ষ্য যে কোনো একটা দিকে স্থির হয়েছে সেটা বোঝাই যায়। তবে এই এমন এক বিপদসংকুল পরিস্থিতিতে ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে সে যে কোথায় চলেছে সেটাই বোঝা যাচ্ছে না। তার দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালে ঝাপসা হয়ে থাকা চারপাশে পেছনের দিকে অস্পষ্টভাবে কিছু একটা দেখা যায়। লোকটার হাতটা গিয়ে পড়ল সামনে বালির মধ্যে লুকানোর চেষ্টায় থাকা একটা 10 ইঞ্চি গিরগিটির উপর। একটা অদ্ভুত শব্দ করে নিজের পাত্তারি গুটিয়ে বালির মধ্যে যে কোথায় লুকিয়ে পড়ল তা বোঝা গেল না। তবে তার গায়ের উপর হাত পড়ায় নিজের হাতটা চকিতে সরিয়ে নিয়েছিল লোকটা। কারণ গিরগিটির গায়ে এই মরুভূমিতে স্বাভাবিকভাবেই যে সমস্ত কাটা খসখসে চামড়া তৈরি হয় সেটা বেশ রুক্ষ। দেখতে না পেয়ে যদি কোনো মরুভূমির বিষাক্ত সাপের গায়ে হাত রেখে দেয়, তাই ভেবে হাতটা পেছনের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। এতক্ষণ ধরে সে চার পায়ে বালি আঁকড়ে কোনো রকমে সামনের দিকে এগোবার চেষ্টা করছিল। ঝড়ের ধাক্কাটা বালি থেকে একটু উপরের দিকে যতটা বেশি, বালির একদম সমান্তরালে কিন্তু ততটা নয়। এবার হাত সরে যাওয়ায় প্রবল ধাক্কা তাকে ছিটকে দিল পেছনের দিকে। আর তার সাথে সাথেই মনে হলো যেন একটা প্রবল হাওয়ায় কাগজের মতন লোকটা ছিটকে গিয়ে পড়েছে খানিকটা পেছনের দিকে। তারপরেই গড়াতে শুরু করলো। বালির জমি ধরে উপরের দিকে উঠে আসা এই বালির ঝড়ের মধ্যে সহজ কাজ নয়। চারপাশে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে সে আশ্রয় নেবে। মাটিতে গড়াতে গড়াতে প্রবলভাবে ধুলোর ঝড়ে তার নাকে মুখে বালি ঢুকতে শুরু করলো। বাক্সটা যে হাত থেকে কোথায় ছিটকে গিয়ে পড়ল তা লোকটা বুঝতে পারল না।
কিন্তু তার মধ্যেই বাক্সটা খোঁজার চেষ্টা করতে লাগলো। বালির ঝড় যেন কমার বদলে প্রবলভাবে বেড়ে যাচ্ছে প্রতিক্ষণে ক্ষণে। একসময় লোকটা চারপাশে হাতড়াতে হাতড়াতে বুঝতে পারল, না, বাক্সটা তার নাগালের মধ্যে নেই। অথবা এমনটা হতে পারে যে ওই বালির ঝড়ে বালি উড়ে এসে বাক্সটাকে চাপা দিয়ে ফেলেছে। কিন্তু সেটা যদি হয়, তাহলে যে বড় সর্বনাশ হয়ে যাবে। এই মরুভূমির বুকে বালির তলায় কোথায় খুঁজতে যাবে সেই বাক্সটাকে? আর যদি সেটা খুঁজে না পায়, তাহলে গোটা পৃথিবীও জানে না কত বড় চরম সর্বনাশ নামতে শুরু করেছে ওদের জন্য। তার হদিস যদি কেউ কোনোদিনও না পায়, আর এর আসল ইতিহাস যদি জানতে না পারে, তাহলে একটা ভয়ানক ঘটনা ঘটে যাবে এই মরুভূমির বুকে। বালির মধ্যে হয়তো কেউ সাক্ষী থাকবে তার, আবার কেউ কেউ সারা জীবনেও তাকে খুঁজে পাবে না। প্রবলভাবে বালি ওঠাতে লাগলো দু হাতে। তার হাতের নখের মধ্যে ঢুকতে লাগলো বালি। নাকে চোখে বালির গুঁড়ো যেন জমা হতে লাগলো। কিন্তু তবুও প্রবলভাবে দু হাতে সে খুঁজে চলেছে সেই বাক্সটা। অথচ তার থেকে মাত্র কয়েক হাত দূরে বাক্সটা গিয়ে পড়েছিল বালির উপরে। তারপর ধুলোর ঝড়ে তার উপরে আস্তে আস্তে জমা হতে লাগলো বালির পরত। লোকটা সেই বালির ঝড়কে তোয়াক্কা না করে এদিক ওদিক চোখ চালিয়ে দেখার চেষ্টা করতে লাগলো বটে, তবে সেই মুহূর্তে একটা ব্যাপার ঘটে গেল। লোকটা সত্যিই দেখতে পেয়েছিল সেই বাক্সটাকে। আর বাক্সটা দেখার পরে জ্ঞান শূন্য হয়ে মরুভূমির বুকের সবচেয়ে বড় সাবধানবাণী ভুলে গিয়ে একটা ঝাঁপ দিল বাক্সটার দিকে। আর তার সাথে সাথে একটা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার উঠল তার কণ্ঠ থেকে। ঝাঁপ দেওয়ার সাথে সাথে সে বুঝতে পারল কত বড় ভুল সে করে ফেলেছে। এখানে বালি আলগা, তাই ঝাঁপ দেওয়ার সাথে সাথেই বাক্সটা হাতে নিয়েই সে ডুবতে শুরু করলো বালির ভেতরে। যত ছটফট করে বেরিয়ে আসার চেষ্টা করল, ততই সে ঢুকে পড়ছে বালির ভেতরে। একটা আর্ত চিৎকারের সাথে সাথে বালির ঝড় যেন তার শেষ শব্দটুকু চেপে ধরতে চায়। বারবার লোকটা চিৎকার করে একটা অদ্ভুত ভাষায় আর অদ্ভুত উচ্চারণে বলতে থাকে একটাই নাম, সিবাত, সিবাত। কিন্তু তার কথায় সাড়া দেওয়ার জন্য আশেপাশে যতদূর চোখ চলে সেখানে কেউ ছিল না। দেখতে দেখতে তার হাতের 5টা আঙুল আস্তে আস্তে ডুবতে থাকে বালি সমুদ্রের ভেতর। একটু পরেই কিন্তু বালির ঝড় কমে আসে। চারপাশে তাকিয়ে কোথাও এমন কোনো চিহ্ন দেখা যায় না যাতে বোঝা যায় ওই বালির সমুদ্রে ঠিক এখানেই কোথাও বালির তলায় সলিল সমাধিতে চলে গিয়েছে একটু আগে একটা জলজ্যান্ত মানুষ। আর তার সাথে রয়েছে তার হাতে ধরা একটা অদ্ভুত বাক্স। সূর্যের আলো মরুভূমির চারপাশটা আরো বেশি করে আলোকিত করতে লাগলো যেন। সে মরুভূমির বাড়িতে পা দিলে পায়ের তলায় ফোসকা পড়ে যায়। একটু পরেই একটা লাল রঙা পাখি উড়ে গেল। সেই স্থানের উপর দিয়ে যেতে যেতে একবার মুখ ঘুরিয়ে তাকালো। নিচের দিকে সেখানে পড়ে রয়েছে একটা কালো রঙের গলা বন্ধ। এবার তো অফিস থেকে প্রায় সপ্তাহ খানেক ছুটি পাওয়া যাচ্ছে। তাহলে এবার আর কাছাকাছি ওই দার্জিলিং দীঘার প্ল্যান না করে একটা কাজ করি, চল ওই সাহারা মরুভূমিটা দেখে আসি। তুই কি পাগল হয়েছিস নাকি? কোথায় ঘুরতে যাবি? সাহারে কি এখানে? তোর যদি মরুভূমি দেখতে হয় তাহলে রাজস্থান চল। তুই এই কথা বলছিস? তুই, তোর দাদু শ্রীমৎ আচার্য না একজন আর্কিওলজিস্ট ছিলেন? মানে বাংলায় যাকে বলে ওই, মানে ওই যে কি বলে, পুরাতত্ত্ববিদ। আর তার নাতি হয়ে তুই নাকি সামান্য সাহারা মরুভূমি পর্যন্ত যেতে ভয় পাচ্ছিস? দেখ, ভয় নয়, আসলে দাদুকে তো তুই নিজেও দেখেছিস। দাদু আমায় গোটা পৃথিবীর অনেক জায়গার গল্পই বলেছেন। তবে দাদু কিন্তু আরও একটা কথাও বলতেন, সমস্ত ভালো কিছুর মধ্যে কিন্তু একটা বিপদ লুকিয়ে থাকে। যেটা যত বেশি সুন্দর তার মধ্যে বিপদ তত বেশি। দাদু কিন্তু সাহারায় গিয়েছিলেন প্রায় 4 বার। আমাদের এই ভারতবর্ষ থেকে দাদু কিন্তু প্রথম ছিলেন যিনি সবচেয়ে বেশি সময় সাহারা মরুভূমির মধ্যে সময় কাটিয়েছিলেন। দাদু আমায় এসে অনেক গল্প বলেছেন। তবুও এখান থেকে এতটা দূর, তাছাড়া তাছাড়া কি?
সাহারা থাকার গল্পে আমার কেন জানি না মনে হতো ওই সময় দাদু বেশি ভয় পেতেন। দাদু অ্যান্টার্কটিকা পর্যন্ত গিয়েছেন, এমনকি সমুদ্রের তলাতেও জাহাজে আর সাবমেরিনে ঘুরেছেন, কিন্তু সাহারা কেন জানি না দাদু খুব একটা পছন্দ করতেন না। শেষের দিকে ওখানে এমন কিছু একটা ঘটেছিল যেটা দাদু আমাদের কোনোদিনও বলেননি। কিন্তু দাদু তো বলতেন সাহারাতে চারপাশে বালি, মাঝে মাঝে কিছু রুক্ষ গাছপালা আর ওই কিছু ছোট্ট জলাশয়ের মতো দেখা যায়। তবে তার মধ্যে বেশিরভাগই হয় মরীচিকা। সাহারার সবচেয়ে বিপজ্জনক যদি কিছু থাকে সেটা হলো ওই মরীচিকা, বুঝলি? তার চেয়ে বিপজ্জনক কিছু সেখানে থাকতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মাঝে মাঝে চিতা বেরিয়ে আসে। তুই ভুল করছিস মানব। সাহারা তো আর এই এতটুকু নয়, প্রায় অনেকটাই বড়। শহরের মধ্যে বিভিন্ন দেশও পড়েছে, তাই ঠিক কোথা থেকে গেলে আমরা চিতা খুঁজে পাবো তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আর সেজন্যই হয়তো দাদু ভয় পেতেন। তবে ঠিক কেন সাহারাকে ভয় পেতেন সেটা সঠিকভাবে আমার জানা নেই। মানব কম্পিউটারে সাহারার একটা ছবি খুলল, তারপর বলল, আরে দূরে থাকবো সব থেকে, আমরা এই পথেই যাব। দেখ, এদিকটা বেশ খানিকটা উন্নত হয়েছে। এখানকার কোনো হোটেলে আমরা থাকবার ব্যবস্থা করব। তবে হোটেল থেকে মরুভূমির পথে ঢুকতে গেলে বেশ খানিকটা যেতে হবে, সেটাও ঠিক। তবে সামান্য কিছু কথাবার্তা আমি বলেও রেখেছি। বুঝতেই তো পারছিস, আমার ট্যুরিস্ট এজেন্সির অফিস, মাঝে মাঝে আমাকে অনেক ট্যুরিস্ট পাঠাতেও হয় এখানে। ও বাবা, এতটা যখন ভেবে রেখেছিস তাহলে আর কি করা যাবে, যেতেই হয়। আমারও তাহলে বেশ কয়েকদিনের কয়েকটা কাজ রয়েছে, সেগুলো শেষ করে ফেলি, তারপর না হয় সামনের সপ্তাহে বেরিয়ে পড়া যাবে। তুই ব্যবস্থা সব করে রাখ, পাসপোর্ট আমি তোকে পাঠিয়ে দেবো। মানব এগিয়ে এসে উৎসবের পিঠের উপর একটা চাপড় মেরে বলল, এই তো, এটাই হলো আসল শ্রীমৎ আচার্যের নাতি। দাদু গোটা পৃথিবী ঘুরে ফেলেছে, আমরা গোটা পৃথিবী ঘুরতে না পারলেও কিছুটা অন্তত ঘুরে রাখি। চল, সাহারায় তাহলে সপ্তাহখানেক কাটিয়ে আসা যাক। না মানব, আমার মনে হচ্ছে সপ্তাহখানেকে হবে না, আর একটু বেশি লাগবে। তুই বরং 10 দিনের জন্য ট্যুর প্ল্যান কর, তারপর দেখা যাবে। এই তো এতক্ষণ যেতে রাজি হচ্ছিলি না, এখন রাজি হয়ে যাওয়ার পর আরো দিন বাড়াচ্ছিস। এমনি এমনি বলি, তোর রক্তেই তো রয়েছে অ্যাডভেঞ্চারের নেশা। তবে সাহারা মরুভূমিতে গিয়ে কিন্তু আমরা কোনো অ্যাডভেঞ্চার পাবো না। আর সেখানে চারপাশে বালি দেখবো, উঠে বসে ঘুরে বেড়াবো, আর ওই ভাগ্যে থাকলে ভেতরের দিকেই যেতে পারলে মরুভূমির শেয়াল, চিতা কিংবা উট পাখির দেখাও পেয়ে যেতে পারি। আরে আছে, দাদু সব সময় বলতেন মরুভূমিকে বাইরে থেকে দেখে যতটা সহজ সরল বলে মনে হয়, মরুভূমি কিন্তু ততটা সহজ সরল নয়। মরুভূমির ওই বালির নিচে এমন অনেক কিছু লুকিয়ে রয়েছে যার ধারণা কিন্তু সাধারণ মানুষ করতে পারে না। কিসের কথা তুই বলছিস বলতো? বলছিস যখন, তখন নিশ্চয়ই ডাইনোসর লুকিয়ে আছে ওই মরুভূমির বালির নিচে। এখন মরুভূমির সমস্ত বালি তো আর তুলে খোঁজা যাবে না, তাই ওই ওদের খুব একটা সমস্যাও হবে না ওখানে থাকতে। কিন্তু সত্যি বুঝি ওখানে ডাইনোসর আছে, নাকি ডাইনোসরের ডিম? হ্যাঁ। উৎসব চেয়ার থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিল, জানলা থেকে বাইরের দিকে তাকিয়েছিল। মানবের বাড়ির পেছনের দিকে ছোট বাগান মতো রয়েছে। বাইরের সূর্যের আলোটা পশ্চিম আকাশ ছেড়ে যেতে শুরু করেছে ধীরে ধীরে। একটু পরেই যে সূর্য পাটে বসবে তা বোঝা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে উৎসব বলল, না মানব, ব্যাপারটা মজার নয়। দেখ, দাদু মরুভূমির কথা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত ভয় পেত, আর একটা অদ্ভুত বাস্কের গল্প আমায় শোনাতো। তবে তার আসল মানেটা কখনো বুঝতে পারিনি। আর বলতো মরুভূমির ওপরে মানুষের চোখের সামনে যেটুকু রয়েছে তা হলো মাত্র 1%, বাকি 99% রয়েছে মরুভূমির নিচে বাড়ির তলায়, আর তা সবসময় আমাদের চোখের দৃষ্টির বাইরে থাকে। উৎসবের গলার স্বর আর তার অদ্ভুত মুখের ভাব দেখে মানব এবারে আর মজা করতে পারল না। তার পাশে এসে তার কাঁধের উপর হাত রেখে বলল, আমি জানি উৎসব, তোর দাদুকে তুই বড্ড মিস করিস, আর আমরা ওখানে গিয়ে কোনো বিপদে পড়বো না, তুই দেখিস। আসলে তোর দাদু তো রহস্যপ্রেমী ছিল। তাছাড়া পুরনো জিনিসপত্র, এমনকি পুরনো যা কিছু পাওয়া যায় সেসব খোঁজার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতো। তাই ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে সে এমন কোনো তথ্য খুঁজে বার করতো যেগুলো হয়তো অতি সাধারণ নয়, তাই সে এমন কথা বলে গেছে।
আমরাও তো মনে করি সমুদ্রের তলায় এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে অদ্ভুত কোনো প্রজাতির মানুষ বাস করে। সেটা শুধু আমরা নয়, অনেক বিজ্ঞানীরাও বিশ্বাস করে। তাহলে উৎসব ব্যাপারটা সামলে নিল, তারপরে বলল, বেশ, তাহলে তুই সমস্ত ব্যবস্থা করে দে। একদিন আগে আমায় জানাস। যাবি কিসে? মানব একগাল হেসে হাতটা উৎসবের মুখের সামনে দিয়ে একবার উপরের দিকে তুলে দিয়ে বলল, হাওয়ায় ভাসতে ভাসতে। তাহলে সাহারা, আমরা আসছি। মুম্বাই থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে, বুঝলি তো? না হলে অনেকটা ঘোর পথ হয়ে যাবে। তবে এর মাঝেও অন্তত বার দুয়েক প্লেন বদলাতে হবে। উৎসব আর কিচ্ছু বলল না। সে জানে এই ব্যবস্থাটা মানব করে ফেলবে। শুধু সাহারা কেন, যদি আন্টার্কটিকা কিংবা সুমেরু কুমেরু পর্যন্ত যাওয়ার কথা হয়, ব্যবস্থাটা মানব ঠিক করেই ফেলবে। তাই সে নিয়ে খুব একটা চিন্তিত উৎসব হলো না। সে চিন্তা করতে লাগলো অন্য একটা ব্যাপার নিয়ে। অনেকদিন আগে তার ঠাকুরদার বলা একটা কথা তার অল্প অল্প মনে পড়ছিল। সে আর অপেক্ষা করল না, মানবের সাথে টুকরো টাকরা দু একটা কথা বলে বাড়ির পথে রওনা দিল। দাখনা বিমানবন্দরে যখন ওরা এসে পড়ল, তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। সত্যি, মানব তার ট্যুর এজেন্সির দৌলতে যে পরপর 3টে প্লেন বদলানোর ব্যাপারটাকে এত সহজে করে ফেলতে পারবে, সেটা কিন্তু উৎসব নিজেও ভাবতে পারেনি। মুম্বাই থেকেই ওদের যাত্রা শুরু। তারপর 3টে প্লেন বদলে এখন পশ্চিম সাহারা মরুভূমির কাছাকাছি দাখনা বিমানবন্দরে ওরা এসে পড়েছে। বিমানবন্দরে নেমে কিন্তু জায়গাটাকে মোটেই মরুভূমি বলে মনে হলো না। যে কোনো একটা সুন্দর সাজানো গোছানো শহরের থেকে খুব একটা কম যায় না। ওদের জন্য এয়ারপোর্টের বাইরে একটা গাড়ির ব্যবস্থা করাই ছিল। সেই গাড়িতেই ওরা হোটেল পর্যন্ত যাবে। তারপর আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল থেকে শুরু হবে ওদের মরুভূমিতে ভ্রমণ। ড্রাইভার স্থানীয় লোক হলেও ইংরেজিটা মোটামুটি জানত। ইংরেজিতেই ওদের সাথে সমস্ত কথাবার্তা হলো, তবে সমস্তটাই পাঠকের সুবিধার্থে বাংলায় বর্ণিত। আচ্ছা, আপনাদের এখানে শুনছি মরুভূমিতে ঘুরবার জন্য একজন ট্যুরিস্ট গাইড পাওয়া যায়। আমার একটাই প্রশ্ন, সেই গাইডের যে কখনো ভুল হবে না এর নিশ্চয়তা কোথায়? মানে মরুভূমিতে তো দিক ঠিক রাখার জন্য কম্পাস ছাড়া আর ম্যাপ ছাড়া অন্য কিছুই নেই। তাহলে তার যদি কোনোভাবে ভুল হয়? আসলে স্যার, যারা এখানে ঘুরতে আসে সেসব ট্যুরিস্টদের গাইড করে তারাই, যারা ওই মরুভূমির অঞ্চলেরই মানুষ। ছোট থেকে ওরা ওই মরুভূমি অঞ্চলে শহরের গা ঘেঁষে কিংবা একদম প্রান্তের দিকে বসবাস করছে। তাই ছোট থেকে তারা সব কিছুই জানে এবং সেভাবেই ওরা বড় হয়। তাই তাদের খুব একটা ভুল হয় না। তবে বালির ঝড়ে পড়ার পরে আর মরুভূমির দিকে বেশ খানিকটা এগিয়ে গেলে তখন দিক ঠিক রাখা কিন্তু মুশকিল হয়ে পড়ে। হাতে কম্পাস থাকলে তো চট করে ব্যাপারটা ঠিক হয়ে যায়, কিন্তু কম্পাস না থাকলে তখন সমস্যায় পড়তে হয়। এর মধ্যে মানে মাসখানেকের মধ্যে কিংবা তার আগে এমন কিছু হয়েছে যে ওই মরুভূমির বুকে কেউ হারিয়ে গেছে? আর যদি কেউ হারিয়ে যায় সেটা আপনারা জানবেন কি করে? মরুভূমিতে ঢোকার তো একটা রাস্তা নয়, অনেক পথ রয়েছে। আপনারা বাইরে থেকে মরুভূমিকে যেমন ভাবেন, আসলে মরুভূমি কিন্তু তেমনটা নয়। আসলে এই যে শহরটা দেখছেন, এটা মরুভূমির মধ্যেই একপাশে তৈরি হয়েছে। বাকি যত মরুভূমির ভেতরে যাবেন তত ভারী গরম আবহাওয়া। গরমে সেখানে কেউ সহজে থাকতে পারে না। তবে ধীরে ধীরে মরুভূমি কিন্তু শহরের দিকে চলে আসতে শুরু করেছে। শুধু এদিকে নয়, সব দিকেই। আমাদের এদিকে উল্টো দিকে সাগর রয়েছে বলে আমাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মরুভূমির সব দিকটা কিন্তু এমন নয়। আপনারা এভাবে বুঝবেন না, আপনাদের মরুভূমির ম্যাপ দেখিয়ে বোঝানো যাবে। ম্যাপ আমরা দেখেই এসেছি, এর 3 দিকে সাগর আছে। আর আপনি যে কথাটা বললেন সেটা যতদূর মনে হচ্ছে আটলান্টিক মহাসাগর। আপনারা দেখছি অনেকটাই জানেন, তবে ম্যাপে দেখে বা কোনো জায়গার কথা শুনে যতটা বোঝা যায়, আসল জায়গাটা কিন্তু তেমনটা নয়। আজকে তো আর আপনাদের কিছু দেখা হবে না। আপনারা বললে আমি আপনাদের সঙ্গে সবসময় থাকতে পারি। যেখানে যখন যাবেন আমার সঙ্গে যাবেন, তাতে ভাড়া যা হয় তার থেকে একটু কমই নেব। আসলে বুঝতেই পারছেন,
এদিকটায় যখন থেকে ওই মরুভূমির উৎপাত শুরু হয়েছে তখন থেকে ট্যুরিস্ট খুব একটা আসে না। মানে হোটেলে এইসব কথা বলবেন না। লোকটার মুখটা হঠাৎ করেই কেমন যেন রাগত হয়ে গেল। উৎসব একটু অবাক হয়ে বলল, উৎপাত মানে কিসের উৎপাত? এখন ওসব কথা বলা যাবে না, আর তাতে বেশ খানিকটা সময়ও লাগবে। এখন আপনাদের আমি প্রথমে হোটেলে নিয়ে যাচ্ছি। সন্ধ্যের দিকে যদি আপনারা বের হতে চান তাহলে আপনাদের সন্ধ্যার দিকে এই কাছেই একটা সমুদ্রের কাছাকাছি বেশ ভালো জায়গা রয়েছে, সেখানে নিয়ে যেতে পারি। তখনই না হয় সব বলবো। এক মিনিট, আমাদের বাইরে বের করে উপরি কিছু ইনকামের জন্য তুমি এ কথাটা বলছো না তো? ড্রাইভার পেছনের দিকে ঘুরল। ড্রাইভারের গায়ের রং বেশ কালোর দিকে, মাথার মাঝখানে ছোট্ট একটা টাক, লম্বা চওড়ায় বেশ খানিকটা মোটা সোটা লোক, বড় দুটো চোখ, ছোট মুখের মধ্যে ঠোঁটগুলো মোটার দিকে দেখে বোঝা যায় স্থানীয় কোনো সম্প্রদায়ের লোক হবে। সে বলল, আমার নাম ইবেতন। আমি মিথ্যে কথা বলেছি এমনটা কেউ বলতে পারবে না। আর আপনাদের তো আমি হোটেলে নিয়েই যাব। হোটেলের ম্যানেজারের সাথে কথা বললেই জানতে পারবেন। ড্রাইভার আর কোনো কথা বলল না। বোঝা গেল উৎসবের কথাটা তার বেশ গায়ে লেগেছে। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল হোটেলের সামনে। ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ে সামনের দিকে চলে গেল। যাওয়ার আগে একবার অদ্ভুতভাবে উৎসব আর মানবীর দিকে তাকালো। গাড়ির কাঁচের জানলার ওপার থেকে তার দৃষ্টিটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। ওদের হোটেলের ব্যবস্থা করাই ছিল। ঘরে ঢুকতেই ওরা এবার একটা ব্যাপার বুঝতে পারল। গাড়িতে আসার সময় সামান্য গরম হওয়ায় কাঁচের জানলার ফাঁক দিয়ে ভেতরটা বোঝা যাচ্ছে। গরমটা তখন বোঝা না গেলেও এবার কিন্তু গরমটা আরও বেশি করে বোঝা যাচ্ছে হোটেলের রুমে এসে। নিজেদের ব্যাগপত্র রেখে পোশাক বদলে কোনো রকমে স্নান সেরে নিল ওরা। তারপর স্থানীয় খাবার খেয়ে বিছানায় গড়িয়ে যখন উঠল ততক্ষণে বিকেল হয়ে গিয়েছে। বিকেল হয়ে যাওয়ার পরেও কিন্তু গরম কমল না, আগের মতোই রইল। শুধু মাঝে মাঝে একটা গরম হাওয়া ভেসে আসতে লাগলো হোটেলের জানলা দিয়ে। বিছানার উপর বসে থাকতে থাকতে উৎসব বলল, ড্রাইভার লোকটা কি একটা বলছিল না, এখানে কিছু একটা উৎপাত হচ্ছে? সেটা কিসের বলো তো? আরে তুই এখনো ওটা নিয়ে পড়ে আছিস? বেটা নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে যাতে আমরা বাইরে যাই, মানে ওর সাথে সন্ধেবেলা বাইরে যাই। আমরা এখানে ঘুরতেই এসেছি, তাই যদি আমাদের ওর সাথে যাবার হয় তাহলে আমরা ঠিকই যাব। কিন্তু তার সাথে ও এমন একটা মিথ্যে কথা বলবে কেন? যদি কিছু না থাকে সেটা তো আমরা পরে জানতে পারবোই। আর সেটা ঠিক, হোটেলের মালিকও কিন্তু বলেছিল এদিকটা একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। তবে খুলে কিছু বলতে চাইলো না, শুধু বলল ওই মরুভূমির দিকটায় একা একা না যাওয়াই ভালো। ব্যাপারটা পুরো অদ্ভুত। এখানকার স্থানীয় লোকেদের মরুভূমিকে ভয় পাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। তাছাড়া মরুভূমি তো এখান থেকে একদম সামনে নয়, এখান থেকে বেশ খানিকটা গাড়িতে যেতে হবে মরুভূমি দেখার জন্য। তাহলে সমস্যাটা কোথায়? সত্যিই তো, ব্যাপারটা আমি ভেবে দেখিনি, আর লোকটাকে হাতে রাখা দরকার ছিল। আর সত্যিই তো বলেছিস, এখান থেকে আমাদের বেশ খানিকটা যেতেও হবে। অন্তত হিসেব করে দেখলাম প্রায় ঘন্টা দুয়েক গাড়িতে গেলে আমরা এমন একটা জায়গায় গিয়ে পড়বো যেখানে মরুভূমির মধ্যে বেশ কিছু বাড়িঘর এলাকা রয়েছে। সেখান থেকেই একজন গাইড নিয়ে আমাদের ঢুকতে হবে মরুভূমিতে। একটা কাজ কর, লোকটা তো সন্ধ্যের দিকে আমাদের যাওয়ার কথা বলছিল, তাই না? তাছাড়া সে তো তার কোনো ঠিকানা কিংবা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যায়নি। চল বাইরে গিয়ে দেখি বরং। দুজনে তৈরি হয়ে বাইরে আসছে। হঠাৎ ওদের চোখে পড়ল রিসেপশনে বসে থাকা তরুণী মেয়েটির দিকে। সে ওদের দুজনকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে স্পষ্ট ইংরেজিতে বলল, আপনারা আমাদের অতিথি, তাই আপনাদের একটা ব্যাপারে সাবধান করে দেওয়া প্রয়োজন। রাতের বেলা, মানে অন্ধকার নামার পর এই অঞ্চলে এখন বাইরে না যাওয়াটাই ভালো। কেন আমরা বাইরে যাব না কেন? আমরা তো আর হোটেলে বসে থাকার জন্য এখানে আসিনি। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা। আপনারা ট্যুরিস্ট, এখানে ঘোরার জন্য এসেছেন। তবে বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলে বেশ কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে, আর তাই রাতের অন্ধকারে স্থানীয় কাউকে ছাড়া প্লিজ বাইরে যাবেন না, বিশেষ করে ওই মরুভূমির দিকে। আসল সমস্যাটা কি বলুন তো? এখানে এমন কি হচ্ছে যে রাতের বেলায় কাউকে বাইরে যেতে বারণ করা হচ্ছে? রিসেপশনের মহিলা
মুখটি এবার এদিক ওদিক তাকিয়ে দেখল একবার, তারপর গলা নামিয়ে বলল, আসল কথাটা কাউকে বলতে বারণ আছে, তবে আপনারা যখন বাইরে যেতেই চাইছেন তাই আপনাদের বলছি। আসলে সম্প্রতি মাস কয়েক ধরে এখানে রাতের বেলা বাইরে একা কেউ থাকলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। যে লোকই বেরোয় সে যে কোথায় যায় আর কেনই বা যায় তার কিছুই জানা যায় না। আমরা কিন্তু এর মধ্যে কোনো মৃতদেহও খুঁজে পাইনি। সে কি, রাতের অন্ধকারে একটা মানুষ সোজাসুজি নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, আর আপনাদের পুলিশ কিছুই করছে না? পুলিশ তো তার কাজ করছে, আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। এটা মরুভূমির এলাকা, এখানে শহর খুবই কম। শহর শেষ হলেই শুরু হয়েছে মরুভূমি। মরুভূমির শেষের দিকে কিছু বেদুইন আর অন্য আদিবাসী লোকেদের একটা এলাকা আছে বটে, কিন্তু তারপর থেকেই ধুধু মরুভূমি। তার মধ্যে একবার যদি কেউ হারিয়ে যায় তাকে এত সহজে খুঁজে পাওয়া যায় না। যে কয়েক মাস ধরে লোকেরা নিরুদ্দেশ হচ্ছে, সেই কয়েক মাস ধরেই বেদুইনরা জানিয়েছে মাঝে মাঝে তারা নাকি মরুভূমির দিকে একা কাউকে যেতে দেখেছে। তবে ওভাবে তো আর তাদের পিছু নিয়ে তাদেরকে আটকানো সম্ভব নয়, তাই গোটা ব্যাপারটার কোনো কিছুই সবাই ভালোভাবে জানে না। তাই আপনাদের বারণ করছি, যদি বাইরে যেতেই হয় তাহলে একান্ত আমাদের কাউকে নিয়ে যান। আপনাদের জন্য আমি। ঠিক তখনই বাইরের দরজা দিয়ে ভেতরে এসে ঢুকলো ইবেতন। তারপর স্থানীয় ভাষায় মেয়েটিকে কিছু বলতেই মেয়েটির মুখে সামান্য হাসি ফুটে উঠল। মেয়েটি বলল, আপনারা চাইলে ইবেতানের সঙ্গেই যেতে পারেন, তবে মরুভূমির দিকে কিন্তু ওনাদের নিয়ে যেও না। বিশেষ করে একটু পরে অন্ধকার নেমে আসবে। যদি যেতেই হয় তাহলে কাল সকালে না হয়। আসুন আপনারা, আপনাদের কথায় তখন ওভাবে রাগ করে চলে যাওয়াটা আমার উচিত হয়নি। আসলে আপনারা কিছুই জানেন না, তাই এভাবে রাগ করেছিলেন। আসুন আপনারা, আপনাদের সব কিছু বলছি। ইবেতনের সাথে আবার সেই আগের গাড়িতেই ওদের যাত্রা শুরু হলো। রাস্তার দুপাশের ঝলমলে আলো পেরিয়ে মানব আর উৎসব আস্তে আস্তে এগিয়ে গেল সমুদ্রের কাছাকাছি। সমুদ্রের ধারে একটা শুধু বালিয়ারি মতন রয়েছে, সেখান থেকে সমুদ্রের জলের গর্জন শোনা যায়। আসলে এই জায়গাটা এমন একটা স্থান যেখান থেকে সমুদ্র কাছে, তবে এখান থেকে বেশ কয়েক ঘন্টা গেলে তারপর শুরু হবে মরুভূমি। সমুদ্রের ধারে একটা পাথরের জমির ওপর দাঁড়িয়ে ওরা সমুদ্রের দিকে তাকিয়ে দেখছিল। ততক্ষণে বেশ খানিকটা অন্ধকার নেমে এসেছে। সমুদ্রের দিকে তেমন আলো না থাকায় চারপাশটা অন্ধকার হয়ে রয়েছে। ইবেতন বলল, আপনারা তখন হয়তো আমার কথায় বিশ্বাস করতে চাননি, কিন্তু আশা করি হোটেল থেকে আপনারা সবই জানতে পেরেছেন। এখান থেকে হঠাৎ করে কিছু মানুষ নিরুদ্দেশ হয়ে যেতে শুরু করেছে। আর শুধু তাই নয়, তাদের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শুনেছি আমরা, কিন্তু এমনটা কি করে হয়? এখান থেকে সমুদ্র যতটা কাছে, মরুভূমি তো ততটা কাছে নয়। আর ওই রিসেপশনের মেয়েটি বলল তারা নাকি সবাই মরুভূমির দিকে গিয়ে হারিয়ে যেতে পারে। কিন্তু সেটাই যদি হয় তাহলে এত দূর তারা কিভাবে গেল? নিশ্চয়ই কারোর সাথে দেখা গিয়েছে। আরেকটা ব্যাপার, রিসেপশনের মেয়েটি বলল স্থানীয় কারোর সাথে বাইরে যাওয়া যেতেই পারে, কিন্তু একা একা বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, যারা নিরুদ্দেশ হয়েছে তারা কি সবাই টুরিস্ট? ইবেতন মাথা নাড়িয়ে উৎসবের কথায় সম্মতি জানালো। তারপর বলল, এর জন্যই আমি আপনাদের বলেছিলাম যেখানেই যাবেন আপনারা আমায় বলবেন। তাতে আমার যে খানিকটা আর্থিক লাভ হবে সেটা সত্যি কথা, কিন্তু শেষ আমি যে ট্যুরিস্টকে মরুভূমি পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, তারপর সে আমার কথা না শুনে গাইড ছাড়াই মরুভূমিতে ঢুকেছিল। গোটা একদিন অপেক্ষা করার পরেও সে আর ফিরে আসেনি। আমি চাই না এখানে ঘুরতে এসে কোনো ট্যুরিস্ট বিপদে পড়ুক। আপনাদের এর পরেও যদি মনে হয় আমি শুধু পয়সার জন্য আপনাদের নিয়ে যেতে চাইছি, তাহলে আপনাদের আমি হোটেলে ফিরিয়ে দিয়ে আসব, আর এরপর আপনারা আমার মুখ আর দেখতে পাবেন না। ইবেতনের কথা শুনে এবারে সত্যি খারাপ লাগলো মানব আর উৎসবের। তার মানে ঠিক এই কারণে সে এতটা জোর করছিল, কিন্তু তবু রহস্যটা পুরোপুরি পরিষ্কার হলো না। তাই উৎসব বলল, তোমাদের এখানে যে কিছু একটা হয়ে চলেছে সেটা তো বুঝতে পারছি,
কিন্তু এই সব কিছু শুরু হয়েছে কবে থেকে? ব্যাপারটা আমায় বলতে পারবে? সমস্ত কিছু কবে থেকে শুরু হয়েছে তা কেউ জানে না, তবে আমার মনে হয় ওই যে লোকটা এসেছিল ওই মরুভূমিতে কিছু একটা খোঁজার জন্য, উনি হারিয়ে যাওয়ার পর থেকে এই সমস্ত শুরু হয়েছে। মানব আর উৎসব তার কথায় অবাক হয়ে গেল। অন্ধকারে সামান্য চাঁদের আলোয় ততক্ষণে ইবেতনের দুটো চোখ কেমন জ্বলে উঠেছে। ইবেতন বলল, লোকটার নাম আমার ঠিক মনে নেই। লোকটা বলেছিল তার নাম নাকি প্রফেসর ইফতিরক। লোকটা বলেছিল তার বাড়ি নাকি আরবের কাছে, কিন্তু আমার সে সমস্ত কথা কিছুই বিশ্বাস হয়নি। লোকটা প্রথম থেকে কেমন সন্দেহজনক ছিল, তবে বেশ কিছু টাকা দিয়েছিল আমায়, এবং যেখানেই যেত আমার গাড়ি ব্যবহার করত, তাই আমি আর কিছু বলিনি। কিন্তু ওই মরুভূমির কাছে গিয়ে লোকটার সমস্ত কিছু যেন বদলে গেল। তার মানে তুমি বলতে চাইছো ওই লোকটা মরুভূমির ভেতর ঢোকার পর থেকে মরুভূমির এমন সব উপদ্রব শুরু হয়েছে যে টুরিস্টরা হঠাৎ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, আর তাদের সবাইকে ওই মরুভূমির দিকে যেতেই শেষবারের মতো দেখা গিয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আজ এত বছর ধরে এখানে রয়েছি, এমন কিছু আমরা দেখতে পাইনি। তবে বেদুইনরা আরও একটা কথা বলে, ওরা মরুভূমির কাছে থাকে, গাইড নিতে গেলেও ওখান থেকেই নিতে হয়। ওরা এই কয়েক মাসের মধ্যে এমন কিছু বালির ঝড় দেখেছে যা কখনো আগে দেখা যায়নি। সে বালির ঝড়ের এত ক্ষমতা যে একটা মানুষকে এক জায়গা থেকে শূন্যে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। একের বেশি কেউ নিয়ে যেতে পারে নাকি। তবে সাহারা মরুভূমির এই পশ্চিম অংশে যে অদ্ভুত কিছু একটা ঘটতে শুরু করেছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমার দাদুও বলতেন এই সাহারা মরুভূমির বালির নিচে অনেক রহস্য লুকিয়ে আছে। এই সাহারা মরুভূমিকে সে ভয় পেতেন। আপনার দাদু, মানে আপনার দাদু এখানে এসেছিলেন এর আগে? কিন্তু সাহারা মরুভূমি তো আর খুব একটা ছোট জায়গা না, তিনি কোথায় এসেছিলেন? আমি ঠিক জানি না, তবে দাদু বলতেন মরুভূমির মধ্যে গোল একটা জায়গা আছে, সেখানে গোটা জায়গাটা অনেক বড় গোল গোল পাথর দিয়ে তৈরি, এমনকি অনেক দূর থেকে সেটা দেখা যায়। আকাশ থেকেও সাহারা মরুভূমির দিকে তাকালে নাকি ওই জায়গাটাকে দেখা যায়। দাদু সেই জায়গাটাকে বলতেন বালির পুকুর। এই কথায় ইবেতন কেমন যেন অবাক হয়ে তাকালো উৎসবের দিকে। তারপরে বলল, আপনার দাদু ওটাকে বালির পুকুর বলতেন? আচ্ছা, আপনার দাদুর নাম কি ছিল? আমার দাদুর নাম ছিল শ্রীমৎ আচার্য। আমার দাদু ছিলেন একজন আর্কিওলজিস্ট। এই সমস্ত জায়গা ঘুরে বেড়ানো, তাদের ইতিহাস এবং পুরনো জিনিসপত্র খোঁজাই ছিল তার শখ। এই সাহারা মরুভূমিতে তিনি এসেছিলেন মোট 4 বার, কিন্তু শেষবার এখানে কিছু একটাতে ভয় পেয়ে ফিরে গিয়েছিলেন বাড়িতে। তারপর আর কোনোদিনই মরুভূমিতে আসেননি। ইবেতন ততক্ষণে কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে শুরু করেছে উৎসবের দিকে। তার মুখ থেকে বেরিয়ে এলো একটাই মাত্র কথা, শিবাত, শিবাত। আমার দাদুর সময়ের একটা গল্প আমি শুনেছিলাম। ওই সময় এখানে ভারতবর্ষ থেকে একজন এসেছিল মরুভূমির বালির তলায় কিছু একটা খুঁজতে। তবে সেই গোটা দলে 3 জন ছিল, তার মধ্যে একজন ছিলেন আমার দাদু। আমার দাদুই ওই দুজনের দলটাকে গাইড করেছিলেন, আর তাদের মধ্যে একজনের নাম দাদু বলতেন শিবা, তবে তার আসল নাম ছিল শ্রীমৎ আচার্য। তবে এই গোটা ঘটনা মনে রাখার আরও একটা কারণ ছিল। মরুভূমির বুকে 3 জন গেলেও ফিরে এসেছিল মাত্র 2 জন, আমার দাদু এবং ওই শ্রীমৎ আচার্য। বাকি একজন যে ছিল সে ওখান থেকে আর ফিরে আসেনি। আসলে কি যে হয়েছিল সে কথা আমায় দাদু কোনোদিনও বলেননি। তবে তারপর থেকে তিনি নিজে কোনোদিনও মরুভূমিতে আসেননি। আমাকেও গাইডের কাজ করতে বারণ করতেন, তাই গাড়ি চালানো শিখিয়ে শহরেই কাজে পাঠিয়েছিলেন। ইবেতনের কথায় মানব আর উৎসব দুজনেই অবাক হয়ে গিয়েছিল। মানব বলল, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে তোর দাদু আর ইবেতনের দাদু দুজনে মিলে আরও কারো সাথে আজ থেকে অনেক বছর আগে ওই মরুভূমিতে ঢুকেছিলেন। যখন তোর দাদু শেষবার ওখানে আসেন
তার তখনই এমন কিছু একটা হয়েছিল যেটার জন্য ভয় পেয়ে ওরা দুজনই আর মরুভূমিতে ঢোকেননি। ব্যাপারটা কিন্তু আমার এবার সাধারণ বলে মনে হচ্ছে না, কিন্তু এই যে প্রফেসর যাকে তুমি এখানে নিয়ে এসেছিলে মরুভূমিতে, তুমি বলছি, ঠিক আছে, তুমিও আমাদের তুমি বলতে পারো, আপনি আপনি করে কথাটা বেশিক্ষণ চালানো যায় না। সে যাই হোক, তার মানে তুমি যাকে নিয়ে এসেছিলে সে নিশ্চয়ই মরুভূমির মধ্যেই কিছু একটা খোঁজে গিয়েছিল। হতে পারে। তার কাছে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে এমন কিছু একটা ছিল যেটা সে কাউকে দেখাতো না। এই মরুভূমিতে গাইড ছাড়াই সে ঢুকেছিল, তারপরে আর ফিরে আসেনি। এই বেতন আমাদের ওই মরুভূমিতে একবার ঢুকতেই হবে, বিশেষ করে যে জায়গাটার কথা দাদু বলে গেছেন সেই জায়গাটায় আমাদের যেতে হবে। তার আগে তোমার দাদুর সাথে কি একবার দেখা করা যাবে? না, আমার দাদু অনেক আগেই মারা গেছেন। তাহলে একটা কাজ করা যাক, আগে মরুভূমির ব্যাপারে আর ওই গোল যে জায়গাটার মানে তোর দাদু যেটাকে বালির পুকুর বলতেন তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিই। সাথে একজন গাইড যদি থাকে তাহলে ভালো হয়। ওই মরুভূমির বুকেই আমার ছোটবেলা কেটেছে। গাইডের জন্য আলাদা করে কাউকে নিতে হবে না, তবে উট নিতে হবে। তবে ব্যাপারটা কিন্তু বাইরে কাউকে জানানো যাবে না। আসলে এখানকার পুলিশ আর স্থানীয় লোকেরা কিন্তু এখনও ওদিকে কাউকে যেতে দিতে চাইছে না। বেশ, যা যা ব্যবস্থা করতে হবে তুমি করো। তাহলে কাল সকালে আমরা ওদিকে বেরিয়ে পড়ব। 3 জন অনেক বছর আগে গিয়েছিল, তাদের মধ্যে থেকে ফিরে আসে 2 জন, আর সেই 2 জন ভয় পেয়েছিল, আর কোনোদিন তারা মরুভূমির বুকে যায়নি। আবার এত বছর পরে ওখানে একজন গিয়েছে, আর তারপর থেকেই এখানে আসা ট্যুরিস্টরা নিরুদ্দেশ হতে শুরু করেছে। ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ বলে মনে হচ্ছে না। উৎসব, আমরা 10 দিনের জন্য ছুটি নিয়ে ভালোই করেছি, কি বল? উৎসব কিছু বলল না। সে তখন ভাবতে শুরু করেছে। দাদুর বলা সেই গল্পগুলোর মধ্যে দাদু কিছু কিছু কথা তাকে বলে গিয়েছিল। এতদিন পর ইবেতনের কথা শোনার সাথে সাথেই সেই কথাগুলোর মানে বুঝতে পারছে। তাই সে আর অপেক্ষা করল না, তখনই হোটেলে ফিরে যাওয়ার কথা বলল। ইবেতনকে বলা রইল সমস্ত ব্যবস্থা করে কাল সকালে হোটেলে এসে দেখা করতে। রাতে আর সেই ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো কথা হলো না। খাওয়া দাওয়া সেরে হোটেলের ঘরে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইল দুজনে। একসময় মানব বলল, আমি এখনো গোটা ব্যাপারটাকে বিশ্বাস করতে পারছি না। উৎসব, তোর দাদু আজ থেকে প্রায় 60-70 বছর আগে শেষবার এসেছিলেন এই সাহারায়, আর এখানে এসে সঙ্গী করেছিলেন ওই ইবেতনের দাদুকে। আমাদের সঙ্গী ইবেতন আর তোর দাদুর সঙ্গে ইবেতনের দাদু, গোটা ব্যাপারটা কেমন যেন কাকতালীয় বলে মনে হচ্ছে না? কাকতালীয় ছাড়া তো আর কিছু নয়। না হলে আমি কি আর জানতাম যে আমার দাদু ঠিক এই অংশেই এসেছিলেন? আর ওই গোল জায়গাটা যেটাকে ম্যাপেও দেখা যায় ভালোভাবে, সেটা দাদু কেন খুঁজে বার করছিলেন, আর ওখানে ওরা কেন গিয়েছিল সেটাও তো আমি এখনো বুঝতে পারিনি। মরুভূমির মধ্যে ওই জায়গাটা কিন্তু বেশ খানিকটা দূরে, ওখানে যেতে প্রায় 1 দিন সময় লাগবে, তার থেকে বেশিও লাগতে পারে। তুই কি সত্যিই যাবি? মানব অবাক হয়ে তাকায় উৎসবের দিকে, তারপর বলে, তুই কি পাগল হয়ে গেলি? তোকে আমি একা একা যেতে দেবো ওই মরুভূমির ভেতরে? তাছাড়া ইবেতনকে তো আমরা কেউই ভালোভাবে চিনি না, সে এখানকার লোক, তাছাড়া তো ওর আর কোনো পরিচয় নেই। তাহলে শুধু শুধু ওর ভরসায় তোকে আমি পাঠাতে পারবো না, আমি নিজে ওখানে যাব। কিন্তু একটা সত্যি কথা বলতো আমায়, তুই কি এখানে আসার আগে সত্যিই সমস্ত কিছু ভেবেই এসেছিস? উৎসব কিছু বলল না, বাইরের দিকে অন্ধকারে তাকিয়ে রইল। তারপর যেন নিজের মনেই বলল, দাদু যে সাহারা মরুভূমিকে ভয় পেতেন সেটা আমি জানলেও কেন ভয় পেতেন সেটা আমি ঠিক জানি না। তবে ওই ফাঁকা মতো গোল যে জায়গাটার কথা আমি তোদের বললাম, মানে ওই বালির পুকুর, ওই জায়গাটা নিয়ে কিন্তু দাদু আরও বেশি ভয় পেতেন। ওখানে নিশ্চয়ই কিছু একটা আছে মানব, নিশ্চয়ই কিছু একটা আছে। যখন ইবেতন শুনলো তোর দাদুই আসলে শ্রীমৎ আচার্য, তখন কিন্তু সে কেমন অবাক হয়ে গেছিল। আমার মনে হয় সেও এই সমস্ত ব্যাপারে কিছু জানে। আর এই লোকটার কথা শুনলি না, যে আরব থেকে এসেছে, বলেছিল সেই লোকটা নিরুদ্দেশ হয়ে গেছে। আর সব কিছু মিলিয়ে কিন্তু গোটা একটা রহস্য জট পাকছে। সেই মনে আছে আমরা যখন তাজমহল দেখতে গিয়েছিলাম, তখন সেখানে ঠিক এরকমই একটা রহস্য জট পাকিয়ে গিয়েছিল। এখানেও কিন্তু ঠিক তেমনই হচ্ছে। এটা তাজমহল নয় মানব, এটা ভারতবর্ষও নয়, এটা হলো মরুভূমির দেশ।
এটা হলো সাহারা মরুভূমি। এখানে মরুভূমির মধ্যে দিকভুল হলে গোটা দিন কিন্তু কেউ হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে পড়তে পারবে না। হাঁটতে হাঁটতে মরুভূমির রোদে আর খিদে ও তেষ্টায় প্রাণ হারাবে। মরুভূমি এক ভয়ানক জায়গা মানব, কিন্তু আমাদের ওখানে যেতেই হবে। দাদু আসলে কেন ওই জায়গার কথা আমায় বারবার বলেছিলেন সেটা জানতেই হবে। সেদিন রাতে আর কোনো কথা হলো না ওদের মধ্যে। একটু পরেই কাল সকালের পরিকল্পনা নিয়ে কথা বলতে বলতে ওরা ঘুমিয়ে পড়ল। ওদের ঘুম ভাঙার আগেই কিন্তু ইবেতন এসে পড়েছিল। দরজায় ধাক্কা শুনে মানব উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল ইবেতন দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তার পরনের পোশাকের মধ্যে সামান্য বদল হয়েছে। আগের দিন তার পরনে সামান্য ঢিলে ঢালার সাথে একটা গলাবন্ধ কাপড়ের মতন কিছু একটা ছিল, তবে আজ তেমন নেই। মাথায় একটা কাপড় পেছনের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটাই মাথায় সামনের দিকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকানো। পরনে একদম ঢিলে ঢালা পোশাক, তাছাড়া কাঁধে পেছনের দিকে একটা ব্যাগ। মানবকে দরজা খুলতে দেখেই ইবেতন হাসি মুখে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেশি দেরি করা যাবে না। মরুভূমির মধ্যে রোদ যখন থাকে না তখন হাঁটতে সুবিধা বেশি। এমনি সময় রোদের মধ্যে কিন্তু হাঁটতে বেশ কষ্ট হবে। তাছাড়া সঙ্গে কিছু জিনিসপত্র নিতে হবে। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি। মানব আর উৎসব যখন তৈরি হয়ে নিচে নামলো তখন দেখতে পেল রিসেপশনের মেয়েটির সাথে ইবেতন কথা বলছে। ওদের দেখতে পেয়ে মেয়েটি সামান্য হাসি মুখে বলল, সাবধানে থাকবেন, একা একা কোথাও যাওয়ার কিন্তু চেষ্টা করবেন না। আপনারা ট্যুরিস্ট, ঘুরতে এসেছেন, আপনাদের তো আর বাইরের মরুভূমিতে যেতে বারণ করতে পারি না। তবে পুলিশের ঝামেলা থেকে একটু দূরে থাকবেন। পুলিশ যদি জানতে পারে আপনারা মরুভূমির দিকে যেতে চাইছেন, তাহলে কিন্তু তারা আপনাদের আটকাতে পারে। আসলে গোটা ব্যাপারটা যেভাবে চলছে তাতে তো পুলিশেরই কিছু করার নেই। না না, আমরা আসলে গোটা ব্যাপারটা ভালো করে জানতাম না। এখন যখন জানতে পেরেছি, শুধু শুধু এমন কিছু আমরা করব না যাতে কাউকে সমস্যায় পড়তে হয়। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার আগে হোটেলের ঘরে নিজেদের ব্যাগপত্র রেখে দরজায় তালা দিয়েই ওরা বেরিয়েছিল। যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা ইবেতন নিজেই করেছিল। একটা চামড়ার ব্যাগ, তার মধ্যে বেশ কিছু শুকনো খাবার, তাছাড়া আরও অনেক টুকিটাকি যন্ত্রপাতি রয়েছে, আর একটা বড় চামড়ার থলিতে বেশ খানিকটা জল। গাড়িতে করেই ওরা প্রায় 3 ঘন্টা ধরে চলল মরুভূমির দিকে। তারপর আস্তে আস্তে ওরা বুঝতে পারল চারপাশের পরিবেশে কেমন যেন একটা বদল হচ্ছে। শহরের আশেপাশের পরিবেশ কমে এসে চারপাশে মরুভূমি দেখা যাচ্ছে। তার মাঝে এদিক ওদিকে ঘরবাড়িও রয়েছে বটে, তবে যাওয়ার যে পথটা এতক্ষণ ধরে সুন্দর বলে মনে হচ্ছিল সেটা এখন যে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বোঝা গেল। তবে এইদিকে বালি, বেশ খানিকটা পাথরের জমি। আরও খানিকটা এগিয়ে এসে গাড়িটা এক জায়গায় থামল। সেখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা বাড়িঘর রয়েছে, তবে এদিকটায় গরম যেন আরও বেশি। মানব বলল, এদিকটায় গরম তো আগের চেয়েও বেশি। এই কারণেই কি তুমি পুরো ঢাকা ফুলহাতা জামাগুলো আমাদের পরতে বললে? ওগুলো জামার মতো দেখতে, এক ধরনের আলখাল্লা। এগুলো পরলে যেমন খুব একটা গরমও লাগবে না, ঘামও হবে না, তেমন বাইরে থেকে আসা রোদটা গায়ের চামড়ায় সরাসরি লাগবে না। এখন এসো, তোমাদের আমার বাড়িতে নিয়ে যাই, একটা জিনিস দেখাবো তোমাকে। ওরা দুজনে ইবেতনের সাথে তার বাড়িতে গিয়ে ঢুকল। ইবেতনের ঘরটা খুব একটা বড় নয়, ছোট্ট। ইবেতন একাই থাকে, তার পরিবার পরিজন বলতে এখন আর কেউ নেই। ইবেতন তার ঘরে ঢুকে একটা ছোট্ট বাক্স খুঁজে বার করল। তারপর সেখান থেকে বার করে আনলো একটা বাঁধানো চামড়ার খাতা। সেই খাতাটা সামনে এগিয়ে বলল, এই খাতায় যে ভাষাটা লেখা রয়েছে, যতদূর মনে হয় সেটা বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষা হলেও বড় অদ্ভুতভাবে লেখা রয়েছে। আমি অনেক চেষ্টা করেও এর কোনো কিছুই খুঁজে বের করতে পারিনি। তোমরা একবার দেখো তো। উৎসব খাতাটা হাতে নিল। তারপর খাতার পৃষ্ঠা উল্টাতেই হাতের লেখাটা তার চোখে পড়ল। এমন হাতের লেখায় বেশ কিছু খাতাপত্র সে এর আগেও দেখেছে। শুধু তাই নয়, এই হাতের লেখা উৎসব বেশ ভালোভাবেই চেনে। এটা আর কেউ নয়, তার দাদু শ্রীমত আচার্যের হাতের লেখা।
কিন্তু সমস্যাটা হলো খাতায় কি লেখা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ভাষাটা বাংলা হলেও বড় অদ্ভুতভাবে কিছু লেখা রয়েছে। মানব এগিয়ে এসে ঝুঁকে পড়ল খাতার দিকে, কিন্তু সেও কিছুই বুঝতে পারল না। ইবেদন ওদের দুজনের দিকে হা করে তাকিয়ে রয়েছে। একসময় মানব বলল, লেখাটা যে বাংলায় তা তো বোঝা যাচ্ছে, কিন্তু কেমন যেন অদ্ভুত। পুরো লেখাটার কোনো মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই খাতাটা আসলে আমার দাদুর। আমার দাদু যখন এখান থেকে চলে যান তার আগে তোমার দাদুর সাথে আমার দাদু ওই অভিযানে গিয়েছিলেন, সেটা তুমিই বলেছ। আর তখনই তার কাছ থেকে খাতাটা কোনোভাবে তোমাদের বাড়িতে এসেছে। তুমি এই খাতার কিছু বুঝতে পারবে না। আর তাছাড়া তুমি নিজেও জানো এই খাতাটা আমাদের সঙ্গে থাকলে আমাদের কাজেই সুবিধা হবে। তাই তুমি যদি চাও খাতাটা আমি আমার সঙ্গে নিতে পারি। পরে না হয় একবার পড়ার চেষ্টা করে দেখব কিছু খুঁজে পাওয়া যায় নাকি। আমিও এটাই ভাবছিলাম, এই খাতাটা তোমার দাদুরই হবে, কারণ খাতার পেছনের দিকে তার নামও লেখা ছিল। আর তার জন্যই আমি তার নামটা জানতে পেরেছিলাম, শ্রীমৎ আচার্য। তুমি এটা রাখো। তবে একটা কথা আমায় বলো তো, সত্যি কি তোমরা ওই মরুভূমির ভেতরে ওইখানটায় যেতে চাও? সে জায়গাটা কিন্তু অনেক দূরে, অন্তত 2 দিন আমাদের হেঁটে যেতে হবে। সঙ্গে উট থাকবে বটে, কিন্তু উট তো আর সবসময় চলতে পারবে না, তাকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হবে, তখন আমাদের হাঁটতে হবে। মরুভূমির মধ্যে হেঁটে যাওয়া কিন্তু সহজ কাজ নয়। জুতো মাঝে মাঝে গরমে গলে যায়, তারপর খালি পায়ে হাঁটা মানে বুঝতেই পারছো। সেসব তো আছে, কিন্তু মরুভূমিতে তো শুনেছি চিতাবাঘ থাকে। তাছাড়া মরুভূমিতে সাপ, বিছে, এমনকি আরো অনেক কিছু থাকে। সবই আছে, তবে চিতা আর শেয়াল বাদে বাকি কেউ চট করে মানুষের গা ঘেঁষে না। তাদের জায়গা আলাদা, আর আমাদের জায়গা আলাদা। মরুভূমির চারদিকে শুধু বালি আর বালি হলেও মরুভূমিতে হেঁটে যাওয়ার জন্য একটা পথ থাকে। বেদুইনরা সেই পথে একদিক থেকে অন্যদিকে পৌঁছায়। তবে তারা গোটা মরুভূমি কখনো সোজাসুজি পার করার চেষ্টা করে না, তারা একটা ধার ধরে এগোতে থাকে। তোমরা যে জায়গাটার কথা বলছো, সেখানে যাওয়ার জন্য কিন্তু ধারের পথ ধরে গেলে হবে না, ভেতরের দিকে যেতে হবে। এখনো বলছি, যদি রাজি থাকো তাহলে। ইবেদনের কথা শেষ হলো না, তার আগেই উৎসব বলে উঠল, এই খাতাটাই আমি অনেক বছর ধরে খুঁজেছি। দাদু নিজেও জানতেন না এই খাতাটা কোথায় আছে। তবে এই মরুভূমিতে দাদুর সমস্ত কথা দাদু এই খাতায় লিখে রেখেছেন। দাদু নিজে আমায় কখনো কিছুই বলতে চাননি, মাঝে মাঝে একটু আধটু বলে ফেলেছেন। এই খাতাটার মানে যদি একবার আমি উদ্ধার করতে পারি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো এখানে কি হয়েছে। কিন্তু এই প্রথম আমি ওখানে যাব। তোমাদের যেতে কোনো আপত্তি থাকলে তোমরা নাও যেতে পারো, কিন্তু আমি যাব। আমিও যাব উৎসব। তুই যখন ওখানে যাবি আমিও যাব। মরুভূমির মধ্যে যাওয়াটা একটা অ্যাডভেঞ্চার। তবে তোর দাদু আসলে কি বলতে চেয়েছিলেন সেটা আমিও জানতে চাই। আমিও যাব। আমার দাদু তোমার দাদুর সাথে এখানে এসেছিলেন, তারপর থেকে দাদু কখনো মরুভূমিতে পা রাখেননি। এমন কি ভয়ানক ঘটনা এখানে হয়েছিল যার জন্য ওরা এমনটা করেছিল, এটা আমায় জানতেই হবে। আর ওই আরবের ওই প্রফেসর আসার পর থেকেই কি এমন ঘটলো, ওই মরুভূমির ভেতরে না গেলে কোনো কিছুই জানা যাবে না। এতদিন আমি ভয় ভয়ে যেতে পারছিলাম না। তোমরা যখন যেতে চাইছো তাহলে চলো, আর কোনো ভয় নেই। উটের ব্যবস্থা করাই আছে, আমরা এখনই বেরিয়ে পড়ি। গোটা দিন ওরা হেঁটে চলল। ভেতরে কয়েক ঘন্টা হাঁটার পরে কিন্তু দৃশ্যটা বদলে গেল। এতক্ষণ ধরে পেছনের দিকে যাও বা শহরের কয়েকটা বাড়িঘরের অবয়ব দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর সেসব কিচ্ছু দেখা যাচ্ছে না। যেদিকেই চোখ যায় সেদিকেই মরুভূমি। মনে হয় যেন নীল আকাশটা কোথায় যেন গিয়ে মরুভূমির নিচে মিশে গেছে। একটা কথা চিন্তা করে উৎসব কেমন যেন ভয় পেয়ে উঠল। তার মনে হলো তার চোখটা বন্ধ করে কেউ যদি তাকে একবার এখানে এক পাক ঘুরিয়ে দেয়, তাহলে সে আর বলতে পারবে না কোন দিক থেকে সে এসেছে মাটির উপরে। শুধু তাই নয়, উট আর তাদের পায়ের ছাপগুলো যদি বালির উপর একবার চাপা পড়ে যায়, তাহলে সেখান থেকে আর কখনোই বেরোতে পারবে না। ইবেদন এসব কিছুই জানত, তাই বলল, আমার কাছে কম্পাস আছে,
তোমরা চিন্তা করবে না। তাছাড়া এই গোটা মরুভূমির একটা ম্যাপও আমার কাছে রয়েছে, সেটা নিয়েই আমি এখানে এসেছি। তবে 2 দিন সময় কিন্তু কম করে লাগবেই। রাতের বেলা আমরা কোথায় থাকবো বলতো? এরকম ফাঁকা মরুভূমিতেই থাকবো নাকি? আর রাতে যদি জ্বর টর হয়? মানবের কথা শেষ হওয়ার আগেই উৎসবের দুটো চোখ কেমন যেন বিস্ফারিত হয়ে গেল। মানবের ঠিক পেছনেই বালির উপর নজর পড়েছে তার। সূর্যের আলোয় সেখানটা কেমন যেন চকচক করে উঠল, আর তার সাথেই অদ্ভুত একটা ঝুনঝুনের মতন শব্দ শুনতে পেল সে। শব্দটা ইবেতনও শুনতে পেয়েছিল। সে কিছু একটা বলতে যাবে, তার আগেই উৎসব মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। মানব গোটা ব্যাপারটা বুঝতে পারে। সে পেছনের দিকে একবার সরতে যাবে, তখন উৎসব বলল, একদম না, একদম না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকো। সাপটা কিন্তু তোমার একদম পিছনে এসে দাঁড়িয়েছে, একটুও নড়াচড়া করলেই কিন্তু বিপদ হতে পারে। ততক্ষণে সূর্যের আলো একদম মাথার উপরে এসে পড়েছে। মানব এবারে কেমন যেন ভয় পেল। একটু কাঁপতে কাঁপতে বলল, উৎসব, উৎসব আমায় বাঁচা, আমায় বাঁচা উৎসব। আমি যদি না সরি তাহলে যদি সাপটা আমায় কামড়ে। কথা বলবে না, সাপেরা কিন্তু দেখতে পায় না, শব্দ শুনে সামনের দিকে এগিয়ে আসে। কোনো কথা বলার দরকার নেই, চুপ করে দাঁড়িয়ে থাকো। ইবেতনের কথা শুনে ওরা দুজন চুপ করে দাঁড়িয়ে পড়ল। এমনকি অদ্ভুতভাবে উটগুলোও চুপ করে দাঁড়িয়ে রইল, হাত পাও পর্যন্ত নাড়ালো না। সাপটা কিন্তু আস্তে আস্তে হেলতে দুলতে বালির মধ্যে শরীর ঘষে এগিয়ে এলো ওদের দিকে। তারপর মানবের দুটো পায়ের তলায় এসে থামল। মানব ততক্ষণে মাথা নামিয়ে সাপটাকে দেখতে পেয়েছে। হলদেটে রঙের একটা সাপ, নিচের কাছটা কেমন যেন একটা ফুলে ফেঁপে রয়েছে। একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে সেদিক থেকে। এই সাপটাকে কি যেন বলে। তার মাথার ভেতর কেমন গুলি আসছিল, কিছুই মনে পড়ছিল। সাপটা বালির মধ্যে মাথা ঘষতে ঘষতে মানবের ঠিক পায়ের জুতোটার কাছে এসে একবার মাথা ঠেকাল। সঙ্গে সঙ্গে মানবের শরীরটা একবার কেঁপে উঠে আবার পাথরের মতন স্থির হয়ে গেল। সাপটা এবার যা কাণ্ড করল তাতে ওদের বোধহয় 3 জনেরই শরীর হিম হয়ে এসেছিল। এমন অবস্থায় যদি সাপটা মানবকে কামড়ায় তাহলে তাকে আর বাঁচানো যাবে না, কারণ এতটা দূর থেকে তাকে নিয়ে শহরের হাসপাতালে পৌঁছতেই অনেকটা সময় চলে যাবে। আর মরুভূমির এই সমস্ত সাপ বেশ বিষধর হয়। সাপটা উৎসবের পায়ের জুতোর উপর দিয়ে আস্তে আস্তে অন্য পাশে চলে গেল। গোটা শরীরটা যখন বালির উপর নেমে গেছে, ঠিক তখনই মানবের মুখ থেকে একটা নিঃশ্বাস যেন হলকার মতন বেরিয়ে এলো। সাপটা ততক্ষণে বেশ খানিকটা দূরে চলে গেছে। মানব মাটির উপর ধপ করে বসে পড়ল, তারপরে বলল, উৎসব, উৎসব ওখানে গিয়ে কোনো লাভ নেই, চল চল আমরা বাড়ি ফিরে যাই। নেহাত দিনের বেলা বলে সাপটাকে দেখতে পেয়েছি, রাতের বেলা হলে যদি এমন কিছু হয়, যদি রাতের অন্ধকারে আমায় কিংবা তোদের কাউকে সাপে কাটে তাহলে। আমি তো আগেই বলেছিলাম, তোমাদের মরুভূমিকে বাইরে থেকে যতটা সাধারণ বলে মনে হয় আসলে কিন্তু ততটা নয়। মরুভূমির ভেতরে অনেক বিপদ রয়েছে, আর তার বেশিরভাগ রয়েছে মাটির তলায়। ছোট থেকে শুনে আসছি এই মরুভূমির মধ্যে নাকি এক আশ্চর্য শহর রয়েছে, তবে সেই শহর সকলে দেখতে পায় না। উৎসব কিন্তু সামনের দিকেই তাকিয়েছিল, সে যেন ওদের কথা শুনছিল না। মানব আর ইবেতন অবাক হয়ে উৎসবের দিকে তাকাতেই উৎসব নিজের মনেই বলে উঠল, ওই শহর খুঁজে পাওয়ার সাধ্য সবার নেই। ওই শহর এমন একটা শহর যেটা নিজেই সবাইকে দেখা দেয়, তবে সে যাকে দেখা না দেবে সে কখনোই তাকে দেখতে পাবে না। ওই শহরে কেউ গেলে সেখান থেকে ফিরে আসা সহজ কাজ নয়। আমার মনে হয় আমার দাদু এই মরুভূমির বুকে ওই শহরকে খুঁজে পেয়েছিলেন। তার সাথে ইবেতনের দাদু ছিলেন, তিনিও খুঁজে পেয়েছিলেন, কিন্তু ওদের সাথে আরেকজন যে ছিল সে থেকে গেছে সেখানে, বাকিরা চলে এসেছিল, কিন্তু সেই কথা তারা কাউকে বলতে চায়নি ভালোর জন্য। আর ওই যে প্রফেসর আরব থেকে এসেছিল, সে যদি সে নিজে ওই শহর খুঁজে পায় তাহলে সে আর সেখান থেকে আসতে চাইবে না, কারণ সে একা গিয়েছিল। ওই শহর যদি কেউ একা খুঁজে পায় তাহলে সে সেখান থেকে আসতে পারে না, কারণ ওই শহর তাকে মন্ত্রমুগ্ধ করে তোলে।
সোনার শহর মানে ওই অনেকটা অ্যাটলাসের মতো এমন কিছু বলতে চাইছিস? না মানব, এখনও পৃথিবীর বুকে এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের অতি স্বাভাবিক মাত্রার সাথে অন্য আরও একটা মাত্রা কাজ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি কিংবা প্রচণ্ড রৌদ্রের সময় সেই মাত্রার তারতম্য ঘটে গিয়ে এমন কোনো এক মাত্রার দৃশ্য সেখানে দেখা যায় যেটা আসলে নেই। ওই শহরটার তেমনই এক মাত্রা রয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে ওই শহরে মরুভূমির বুকে কোথাও রয়েছে, অথচ আবার সেটা নেই। দাদু মারা যাওয়ার আগে বারবার আমায় একটা কথা বলতেন, চোখের সামনে যেটা থাকে মরুভূমিতে তা কখনো বিশ্বাস করতে নেই, যেটা চোখের সামনে নেই সেটাকেই বিশ্বাস করতে হয়। এই কথায় উৎসব কেমন যেন চমকে ওঠে। তারপরে বলে, সমস্ত কিছু ওই একটা দিকেই নির্দেশ করছে। আমার দাদুর বলা কথা আর ইবেতনের দাদুর মৃত্যুর সময় বলে যাওয়া কথাগুলো, এমনকি এই ডায়েরিতে যা লেখা রয়েছে তার সামান্য কিছু অংশ নির্দেশ করছে ওই শহরের দিকে, যে শহরে মরুভূমির বুকে কোথাও নির্দিষ্ট সময় দেখা দেয় আবার হারিয়ে যায়। তবে সেটা সোনার শহর এলডোরাডো নয়, সেটা হলো আজ থেকে অনেক বছর আগে পৃথিবীর এই অংশে হারিয়ে যাওয়া একটা শহর, যার নাম আলাজাসাম। উৎসবের কথায় অবাক হয়ে দুজনে তাকিয়ে রইল উৎসবের দিকে। উৎসব বলল, আর অপেক্ষা করে লাভ নেই, আর অপেক্ষা করার প্রয়োজন নেই। চলো চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। একটু পরেই সূর্য ডুবে গেলে অন্ধকার নামতে শুরু করবে, তখন কিন্তু আর পথ চলা যাবে না, তাই তো বেতন? ওরা আবার হাঁটতে শুরু করল। উটগুলো বেশ খানিকক্ষণ বিশ্রাম পেয়েছিল, তাই আবার উটের গায়ে উঠে ওরা চলতে লাগলো। সবার প্রথমে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ইবেতন, তারপরে মানব এবং সবার শেষে রয়েছে উৎসব। উৎসব এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে মরুভূমির বুকে নেমে আসা সূর্যের লালচে আলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। বারবার তার মাথার মধ্যে ঘুরছিল তার দাদুর বলা কথাগুলো। দাদু মাঝে মাঝেই তাকে মরুভূমির গল্প বলতো, এমনভাবে গল্প বলতো যেন মরুভূমির বুকে উট নিয়ে হাঁটতে হাঁটতে কেউ তার চোখে দেখা দৃশ্য শোনাচ্ছে। উৎসব উঠের পিঠে হাঁটতে হাঁটতে সেই দৃশ্যই দেখতে পেল যেন। দুপাশে যেদিকে তাকাই সেদিকেই বালি আর বালি। সূর্য তখন ডুবতে শুরু করেছে। পশ্চিম আকাশে একটা লালচে রং যেন গোটা আকাশে বুলিয়ে দিয়ে গেছে কেউ। আমাদের দলে 3 জন, বাকি সবাই আমার পিছনে। আমি পথ দেখিয়ে নিয়ে চলেছি তাদের। তার একটা কারণ আছে। আসলে কোথায় যেতে হবে সে কথাটা আমি জানি। আসলে যার জন্য আমি চলেছি তার ঠিকানা একমাত্র আমারই জানা, তবে সেটা আছে কিনা তা জানি না। তবে সেখানে গিয়ে একবার আমাকে দেখতেই হবে। মরুভূমির বালির বুকে একটা আলাদা গন্ধ থাকে। দিনের বেলা যখন সূর্যের আলো প্রখর হয় তখন একটা অদ্ভুত রুক্ষ গন্ধ নাকে ভেসে আসে, চোখ জ্বালা করে, মাঝে মাঝে হাঁপানিও ধরে যায়, খুব করে কাশি শুরু হয়। আবার যখন সূর্য ডুবে যেতে শুরু করে তখন মরুভূমির বুকে যেমন ঠান্ডা পড়ে, সে ঠান্ডার সাথে অন্য কোনো শীতের কোনো তুলনাই চলে না। সে সময় আমাদের অপেক্ষা করতে হয় উটের গা ঘেঁষে। উট বসে থাকলে সেই উটের গা ঘেঁষে একদম ভিতরের দিকে লেগে থাকি আমরা। মাঝে মাঝে বালির মাঝে ছোট ছোট গর্ত দেখা যায়, কিন্তু সমস্ত গর্ত কিন্তু নিরাপদ নয়। চিতাবাঘেরা এমন সব গর্তে লুকিয়ে থাকে। আর থাকে মরুভূমির শিয়াল। মরুভূমির শিয়াল কিন্তু চিতাবাঘের থেকেও হিংস্র। কিরে, একটা সত্যি কথা বলতো আমায়, আমরা কি ওই শহরটাই খুঁজতে যাচ্ছি, নাকি নাকি ওই তোর দাদু বালির পুকুর বলে যে জায়গাটা বলেছিলেন সেখানে অন্য কিছু আছে? ওই বালির পুকুরের কাছে কিছু একটা আছে, সেটা ওই শহর হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে। আমার ঠিক জানা নেই, তবে বেরিয়ে যখন পড়েছি তখন দেখেই আসি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর সন্ধে নামার সাথে সাথেই ওরা বুঝতে পারল মরুভূমিতে গরম যেমন বেশি তেমন ঠান্ডাও বেশি। ব্যাগে করে ইবেতন যা এনেছিল তার মধ্যে একটা করে পশমের চাদরও খুঁজে পাওয়া গেল। সেই চাদর জড়িয়ে রাতের অন্ধকারে
তারা কিন্তু আর পথ চলতে পারল না। নিজেদের উটগুলোকে মরুভূমির এক জায়গায় গোল করে বসিয়ে রেখে তারপর তার ভেতরেই ওরা আশ্রয় নিল, যেন উটগুলো বাইরে ঠান্ডা থেকে ওদের রক্ষা করছে। পশমের চাদর গায়ে জড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো ওরা। একটু আগুন জ্বালাবার ব্যবস্থা করলে হয়তো ভালো হতো। কথাটা বলতেই ইবেতন বলল, আগুন জ্বালাবার ব্যবস্থা আছে, কিন্তু এখানে আগুন জ্বালাবার মতো কাঠ তো পাওয়া যাবে না। আর এখানে আগুন জ্বালালে সে আগুন বেশিক্ষণ জ্বলবে না। এখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম আর হাওয়া বেশি, তাই আগুন বেশিক্ষণ জ্বলতে পারবে না। আগুন জ্বালানো হলো না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওই চাদর গায়ে দিয়ে তারা কখন যে ঘুমিয়ে পড়ছিল ওরা নিজেরাই জানে না। যখন ঘুম ভাঙল তখন দেখা গেল সূর্যের আলো মুখে এসে পড়েছে। একটা অদ্ভুত ব্যাপার হলো, উটগুলো কিন্তু সেখানেই চুপ করে ঘুমোচ্ছিল, উঠে কোথাও চলে যাওয়ার চেষ্টা করেনি। ওরা তাড়াতাড়ি উঠে আবার যাত্রা শুরু করলো। ইবেতন ম্যাপ খুলে ধরল, তারপর কম্পাস দিয়ে উত্তরের দিক নির্দেশ করে কম্পাসটা লক্ষ্য করে বলল, আমরা যেদিকে চলেছি সেটা উত্তর পূর্ব দিকে পড়বে, তবে আমাদের পূর্ব দিকেই চলতে হবে। মাঝে মাঝে উত্তর দিক ঘেঁষতে হবে, না হলে একটু বেশি উত্তর দিকে চলে গেলে ওই জায়গাটা আমাদের থেকে আরও দক্ষিণে চলে যেতে পারে। সে কি, এই সামান্য ম্যাপ আর কম্পাস দেখে উত্তর কম আর পূর্ব বেশি তুমি বুঝবে কি করে? এর জন্যই ট্যুরিস্টদের কখনো মরুভূমিতে একা আসতে দেওয়া হয় না। ও আমি ঠিক বুঝতে পারবো। তবে সত্যি বলতে মরুভূমির ভেতরে এত দূরে কিন্তু আমি এর আগে কখনো আসিনি। যে জায়গাটার কথা আমরা বলছি সেখানে আমি এই প্রথম যাচ্ছি। দাদু মরুভূমির ভেতরে খুব বেশি দূরে আসতে দিতেন না। রাতের দিকে ওরা কিছু শুকনো খাবার খেয়েছিল। এখন আবার বেশ খিদে পাওয়ার জন্য একটা জায়গায় অপেক্ষা করে ওরা খেয়ে নিল। আর খেতে খেতেই ওদের নজরে পড়ল মরুভূমির চিতাবাঘ। চিতাবাঘটা অবশ্য ওদের দেখতে পায়নি। চিতাবাঘটাকে দেখতে পেয়েই ইবেতন মুখে আঙুল দিয়ে ওদের চুপ করে বসে থাকতে বলল। ওরাও মরুভূমির বালির সাথে শরীর মিশিয়ে চুপ করে বসে রইল। তার আগেই উটগুলোকে থামিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে কিন্তু ওরা কিছুই দেখতে পারছিল না। বেশ খানিকটা দূরে ইবেতন হাত দেখালেও সেদিকে তাকিয়ে মরুভূমির বালি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তারপর একসময় হঠাৎ করে মনে হলো মরুভূমির বালিটা এক জায়গায় কেমন যেন জীবন্ত হয়ে নড়াচড়া করছে। ভালো করে দেখতে এবার চোখে পড়ল সত্যিই একটা চার পেয়ে জন্তু বালির সাথে একদম নিজের শরীর মিশিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অন্য পাশে। ভাগ্যিস চিতাবাঘটা এতটা দূরে আছে। আমরা যদি খাওয়ার জন্য না দাঁড়াতাম তাহলে হয়তো এতক্ষণে আমরা ওখানেই গিয়ে পড়তাম। চিতাবাঘটা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের বাঁচার জন্য কিন্তু কোনো অস্ত্র নেই। এমন সময় একটা হাসির শব্দ শুনে পাশে বসে থাকা ইবেতনের দিকে তাকাতেই দেখা গেল তার মুখে একটা অদ্ভুত হাসি। তারপরে বলল, কে বলেছে আমাদের কাছে কোনো অস্ত্র নেই? অস্ত্র ছাড়া এই মরুভূমির বুকে কেউ আসে নাকি? তোমার কাছে অস্ত্র রয়েছে, কিন্তু এই চিতাবাঘ আর সাপ মারার জন্য তুমি কি অস্ত্র নিয়ে এসেছো? এগুলো তো মরুভূমির প্রাণী, এদের কাছ থেকে ভয় পাওয়ার তেমন কিছু নেই। একটু সাবধানে থাকলেই হলো। কিন্তু অন্য কোনো বিপদ থাকতে পারে এই মরুভূমির বুকে, যেখানে এতগুলো মানুষ নিরুদ্দেশ হয়ে গেল। তুমি এতটা নিশ্চিত কি করে যে ওই মানুষগুলো সবাই মরুভূমির বুকে নিরুদ্দেশ হয়েছে? তাছাড়া আর কোথায় যাবে ওরা? উৎসব আর কিছু বলল না, চুপ করে রইল। একটু পরেই আবার ওদের যাত্রা শুরু হলো। হাঁটতে হাঁটতে প্রায় বিকেলের দিকে ওরা যেখানটায় এসে পড়ল সেইখানটার জমি সামান্য উঁচু, বালি ঢালু হয়ে নেমে গিয়েছে একপাশে। খানিকটা উপরের দিকে উঠতে হবে। ব্যাপারটা দেখেই ইবেতন বলল, সাবধান, বালির ঝড়ের জন্য অনেক জায়গায় কিন্তু বালি আলগা হয়ে থাকে। তখন এমন উঁচু নিচু মতো বালির জায়গা তৈরি হয়ে যায়। সেখানে কিন্তু বালির ভেতরে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে হাঁটতে হবে। বালির উঁচু জায়গাটায় উট নিয়ে ওরা আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ খানিকটা এগিয়ে এসেছে ওরা। ওদের উটগুলো পেছনের দিকে হেঁটে আসছিল। হঠাৎ করে একটা উট মুখ তুলে একবার ডাকলো, তারপর বাঁ দিকে নেমে যেতেই সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সবার পেছনে হেঁটে আসছিল উৎসব। হাতের দড়িতে টান পড়তে সে দেখতে পেল
তার উটের 4টে পা প্রায় অনেকটাই ঢুকে গেছে বালির ভেতরে। কোনো রকমে সে দড়ি টেনে তাকে তোলার চেষ্টা করতে করতেই চিৎকার করে ডাকলো উৎসব। মানব, ইবেদন, তাড়াতাড়ি এসো। উৎসবের চিৎকার শুনে কোনো রকমে তার কাছে এসে দাঁড়ালো তারা। তারপর 3 জন মিলে সেই উটটাকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওদের চোখের সামনে উটটা যতই ছটফট করছে ততই আস্তে আস্তে বালির ভেতরে ডুবে যেতে শুরু করেছে। বেশ খানিকটা ডুবে যেতে যেতে উটের যখন পিঠের কাছটা এবং মুখটা দেখা যাচ্ছে, তখনই বেতন শক্ত গলায় বলল, ওটাকে এখানেই ছেড়ে দিতে হবে। আমাদের এই দুটো নিয়েই এগিয়ে যেতে হবে। ওকে আর বাঁচানো সম্ভব নয়। সে কি, দুটো উট নিয়ে আমরা যাব কি করে? তাছাড়া এই উটটাকে এভাবে আমরা ছেড়ে যাব মৃত্যুর জন্য? বালি এখন ওর বুক পর্যন্ত ডুবে গেছে, তারপরে কিন্তু আর ডুবছে না। ওকে এখন টেনে বার করা সম্ভব নয়। আবার আস্তে আস্তে বালির ঝড় এলে এখানকার বালি যখন উড়ে যাবে তখন ও বেরিয়ে পড়বে। উট অনেক দিন পর্যন্ত মরুভূমির বুকে বেঁচে থাকতে পারে, ওসব নিয়ে চিন্তা নেই। তবে এখানে থাকতে গেলে আমাদের কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। আমার হিসেবে কাল বিকেল নাগাদ আমরা ওখানে গিয়ে পড়ব। শেষমেশ তেমনটাই হলো। ইবেতনের কথা মতো উটটাকে সেখানে রেখে ওরা 3 জন এগিয়ে গেল সামনের দিকে। দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল। সেদিন রাতে ওরা আশ্রয় নেওয়ার জন্য একটা মরুভূমির কাছে জায়গা খুঁজে পেল। একটা জলাশয় রয়েছে, তার পাশে বেশ কিছু খেজুর গাছ আর লম্বা লম্বা ঘাসও রয়েছে। ইবেতন বেশ কিছু শুকনো খেজুর পেড়ে নিল। খেয়ে দেখা গেল খেজুরটা খেতে খুব একটা খারাপ নয়, তবে খানিকটা কোষ্ঠে। জলে ওরা হাত মুখ ধুল, তবে ইবেতন সেই জল খেতে বারণ করল। ওদের সঙ্গে চামড়ার থলিতে যে জল এসেছিল তাও বেশ খানিকটা ফুরিয়ে এসেছে। ওরা একজনের থলে থেকেই জল খাচ্ছিল, সেটা শেষ হয়ে এখন দ্বিতীয় থলি প্রায় অর্ধেক হয়ে এসেছে। রাতটা বিশ্রাম নিয়ে পরদিন সকালে যাত্রা শুরু করার সময় দেখা গেল আর একটা উট নেই, একটাই উট রয়েছে। অনেকক্ষণ ধরে খোঁজাখোঁজির পরেও ওটাকে আর দেখা গেল না। বাধ্য হয়ে ওদের হেঁটে যাত্রা শুরু করতে হলো। দেখতে দেখতে ওরা যখন আরো খানিকটা এসে পড়েছে তখন ইবেতন থমকে দাঁড়ালো। ভালো করে ম্যাপ আর কম্পাস দেখতে দেখতে বলল, আমার মনে হয় আমরা একটু বেশি পূর্ব দিকে এসে পড়েছি। আমাদের আর একটুখানি উত্তর দিক ঘেঁষে যাওয়া প্রয়োজন। মানব আর উৎসব বুঝতে পারল না, চারদিকটা তাকিয়ে ওদের তো একই রকম মনে হচ্ছে। কম্পাসের সাহায্যে না হয় দিক বোঝা যাবে, কিন্তু যে জায়গাটা ওরা খুঁজছে তার থেকে যে ওরা আরো পূর্বে এসে পড়েছে সেটাই বেতন বুঝলো কি করে? যতই তার কাছে ম্যাপ থাকুক না কেন, চারিদিকে বালি ছাড়া তো আর কিছুই নেই। ওরা আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে প্রায় বিকেলের দিকে বেশ খানিকটা দূর থেকে ওরা দেখতে পেল অনেকটা দূরে একটা সমতল খাদের মতো কিছু আছে বলে মনে হচ্ছে। ইবেতন থমকে দাঁড়ালো, তারপরে বলল, হয়েছে হয়েছে, সেই জায়গা যেখানকার কথা তোমরা বলেছিলে, যেটাকে শ্রীমৎ আচার্য বলতেন বালির পুকুর। সেই জায়গাটা ওরা সেখান থেকেই দেখতে পেল। ততক্ষণে অন্ধকার নেমে আসতে শুরু করেছে বলে এখনো বেশ খানিকটা হেঁটে যেতে হবে। তবে অচেনা জায়গা কেমন হতে পারে, সেখানে কি কি থাকবে তার কিছুই ওরা জানে না। তাই ওরা সিদ্ধান্ত নিল এই অন্ধকারটায় ওরা এখানেই থেকে যাবে। পরদিন ভোরবেলা না হয় সেদিকে যাত্রা করবে। সেই মতো ওরা সকলেই সেখানে বিশ্রাম নিতে শুরু করল। আনন্দে ও ক্লান্তিতে ওদের শরীর অবসন্ন হয়ে এসেছিল, তাই ঘুমিয়ে পড়তে খুব একটা সময় লাগলো না। অনেক রাতে ঘুমটা ভেঙে গেল উৎসবের। ঘুম ভেঙে যেতেই উৎসব বুঝতে পারল তার পাশে মানব শুয়ে থাকলেও ইবেতন কোথাও নেই। প্রথমে মনে করলো কাছেই হয়তো কোথাও উঠে গিয়েছে, ঘুমাচ্ছিল না বলে কথাটা ভেবে সেও উঠে দাঁড়ালো। আর তখনই বুঝতে পারল তাদের সাথে আসা সেই উটটাও সেখানে নেই। সঙ্গে সঙ্গে মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হলো, তাহলে কি ইবেতন তাদের ছেড়ে পালালো? যদি সেটাই হয় তাহলে এই মরুভূমির বুক থেকে কখনোই তারা বের হতে পারবে না। বেরোবেই বা কি করে? তাদের কাছে না আছে ম্যাপ, না আছে কম্পাস, এমনকি খাওয়ার জলের 2টো ব্যাগ পর্যন্তও নিয়ে গেছে ইবেতন।
কথাটা মনে হতেই উৎসবের বুকের ভেতরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। স্পষ্ট বুঝতে পারল ইবেতন আসলে ওদের এনেছিল এই পর্যন্ত আসার জন্য। কিন্তু সেটাই বা কি করে হয়? ইবেতন যদি এখানে আসতে চাইতো তাহলে ওদের ছাড়াও সে তো আসতে পারত। তাহলে এমন কি রয়েছে যেটার জন্য ইবেতন ওদের নিয়ে এখানে এসেছিল? কথাটা ভাবতে ভাবতে উৎসব মানবকে ডেকে তুলল। মানব একটু বিরক্ত হয়ে বলল, আরে ধুর, ইবেতন কোথাও যায়নি, তুই ঘুমিয়ে পড়েছিলি, আমরা জেগেই ছিলাম। উট নিয়ে চারপাশটা একটু ঘুরে দেখতে গেছে। চুপ করে বসে থাক, দেখবি এক্ষুনি চলে আসবে। মানবের কথা শেষ হতে না হতেই বালিতে উটের পায়ের শব্দ শোনা গেল। একটু পরেই উট নিয়ে এগিয়ে এসে ইবেতন বলল, কি ব্যাপার, তোমরা উঠে পড়লে? আসলে লক্ষ্যের এত কাছে এসে পড়ে আমাদের ঘুম আসছিল না, তাই অন্ধকারের মধ্যে উট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। উটটা হাতের কাছেই ছিল, যদি পথ হারাই তাহলে উটের পাশে বসে রাত কাটিয়ে দেব বলে। ইবেতন, তোমার কি মনে হয় ওখানে আসলে কি থাকতে পারে? দূর থেকে দেখেই তো মনে হচ্ছে জায়গাটা নেহাত ছোট নয়। এমন একটা জায়গায় আমরা কি খুঁজবো বলো তো? আমার মনে হয় এই ডায়েরিটা প্রথমে পড়ে দেখা দরকার। এই ডায়েরিটা পড়লে ওর মধ্যে তোমার দাদুর দেওয়া কিছু না কিছু তথ্য পাওয়া যাবেই। আমারও সেটাই মনে হয়। ওই ডায়েরির মধ্যে নিশ্চয়ই এমন কিছু খুঁজে পাবি যাতে তোর দাদু ওখানকার কথা লিখে গেছেন। এখন আর এসব পড়ে লাভ নেই, বরং আমরা তো কাছাকাছি এসেই পড়েছি। এখন ঘুমিয়ে পড়, সকালে না হয় এসব নিয়ে ভাবা যাবে। ঘুমিয়ে পড়। ওরা আর অপেক্ষা করল না, সবাই আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে যখন ওদের ঘুম ভাঙল তখন দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার। ওরা তিনজন বাঁধা রয়েছে একটা শক্ত পাথরের থামের সাথে। দড়ি দিয়ে ওদেরকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু কালো কুচকুচে মানুষ। তাদের পরনে গাছের ছাল জড়ানো, তাদের সবার হাতে তীর, ধনুক আর বর্ষা। ওদের চোখ খুলতে দেখেই তাদের মধ্যে একজন অদ্ভুত ভাষায় মুখে শব্দ করে উঠল। বোঝা গেল সে কিছু বলছে, কিন্তু তার ভাষা বোঝার মতো ক্ষমতা উৎসবের ছিল না। উৎসব এদিকে ওদিকে তাকিয়ে দেখল মানব আর ইবেতন আগের মতোই বাঁধা রয়েছে। উৎসব চিৎকার করে বলল, কে তোমরা, আর আমাদের এইভাবে বেঁধে রেখেছো কেন? তার কথায় সেই কালো কুচকুচে লোকদের মধ্যে যে একটু বেশি লম্বা সে এগিয়ে এলো। তারপর তার হাতের বর্ষাটা ঠিক উৎসবের বুকের কাছটায় ধরে লোকটা কিছু একটা বলল বটে, কিন্তু সেই কথাটা উৎসব কিছুই বুঝতে পারল না। তার মনে হলো যেন মুখ থেকে কিছু অদ্ভুত শব্দ করছে সে। এদিকে ততক্ষণে ইবেতনের জ্ঞান ফিরে এসেছে। ইবেতন গোটা ব্যাপারটা মুহূর্তের মধ্যে বুঝে নিল। তারপর ভয়ার্ত গলায় বলল, সর্বনাশ, আমরা মাকলা সম্প্রদায়ের লোকেদের হাতে পড়েছি। মরুভূমির বুকে এরা যে কোথায় থাকে তা কেউ জানে না, কিন্তু আমরা এখন কোথায় আছি? চারপাশটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো পুরনো পরিত্যক্ত প্রাসাদের মতো কিছু একটা। ঠিক তখনই দূর থেকে একটা হাসির শব্দ শোনা গেল। তারপরে কেউ পাকা ইংরেজিতে বলল, ঠিকই বলেছ ইবেতন, ঠিকই বলেছ। তোমার চোখের দৃষ্টি বেশ ভালো, সেটা আমি আগেই লক্ষ্য করেছি। কে তুমি? আর আমাকে এভাবে এখানে আটকে রেখেছো কেন? কে তুমি বলো তো? তোমার গলাটা এত চেনা চেনা বলে মনে হচ্ছে কেন? একটা হাসির শব্দ শোনা গেল। ওরা বুঝতে পারলো যে পাথরের ভাঙা প্রাসাদের থামের সাথে ওরা বাঁধা রয়েছে। সেই প্রাসাদের ডান দিকে অন্ধকার জায়গা থেকে হাসির শব্দটা ভেসে আসছে। চেনা চেনা মনে হচ্ছে, কারণ তুমি আমাকে এই মরুভূমির প্রান্তর পর্যন্ত এনেছিলে ইবেতন। হে, ভুলে গেলে আমায়? আমি ইফতিরাক। ইবেতন কেমন যেন অবাক হল। ততক্ষণে মানবেরও জ্ঞান ফিরেছে। সেও সমস্ত কিছু দেখে অবাক হলেও সামনে বর্ষার উঁচু ফলা দেখে চুপ করে রইল। ইবেতন আবার বলল, তার মানে তুমি এখনো বেঁচে আছো? কিন্তু আমি যে মনে করেছিলাম তুমি মারা গেছো এই মরুভূমির বুকে। তারপর থেকে যে কজন টুরিস্ট এসেছে কেউ কিন্তু আর বেঁচে নেই মনে হয়েছিল। বেঁচে থাকবে কি করে বলো তো? এই যাদের দেখতে পাচ্ছ
তারা যে মানুষের মাংস খেতে বড্ড ভালোবাসে। তবে হ্যাঁ, তাদের কিন্তু আমি এখানে আনিনি, তারা নিজেরাই গাইড ছাড়া এদিকে এসেছে। আর মরুভূমির ভেতরে কেউ একবার গাইড ছাড়া এসে পড়লে তার তো আর বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে না, কি তাই না? যারা একটু ভেতরের দিকে এসে পড়তো তাদেরকেই ওরা তুলে নিয়ে আসতো, আর তারপর তাদের মাংস খেত। আমি আর কি করে বারণ করব বলতো? মানে এরা নরখাদক, আর আপনি এদের সমস্ত কথা জানেন, তারপরেও কিন্তু এটা কোথায় আমরা? তুমি তাহলে শ্রীমত আচার্যের নাতি, তাই তো? তোমার ব্যাগ থেকে পাওয়া ডায়েরিটা আমি পড়ে দেখেছি। নিহাত বাংলাটা আমার নিজের জন্যই শিখতে হয়েছিল, তবে ওই ডায়েরিতে এইখানে আসার জন্য সমস্ত বর্ণনা থাকলেও একটা কথা কিন্তু ওখানে ভুল বলা আছে। আসলে এই শহরে ঢুকতে গেলে এমন একটা দরজা দিয়ে আসতে হয় যেটা বেশিরভাগ সময় থাকে বালির তলায়। বালির ঝড় হওয়ার সময় ওই দরজাটা মাঝে মাঝে খুলে যায়, তখন ওখানে এসে ঢোকা যায়। আবার যখন বালি আগের জায়গায় চলে যায় তখন সেই দরজাটা চাপা পড়ে যায়। এই ছোট্ট ব্যাপারটা শ্রীমত আচার্য বুঝতে পারেনি, বাকি সবকিছু সে ঠিক বলেছিল। তবে সেই ব্যাপারটা বুঝতে পেরেছিল আমার বাবা। শ্রীমত আচার্য আর এই ইবেদনের দাদু মন্তারের সাথে আমার দাদু এসেছিল এখানে আজ থেকে প্রায় 70 বছর আগে। আর তারপর কি হয়েছিল তোমরা জানো? তারপর কি হয়েছিল তা আমি জানি না। আমার দাদু এখান থেকে ফিরে যাওয়ার পরে আর কখনো মরুভূমিতে আসেননি। মরুভূমির প্রতি তার একটা ভয় তৈরি হয়েছিল, আর এমনটাই হয়েছিল ইবেতনের দাদুর ক্ষেত্রেও। কিন্তু আসল কারণটা কি তা আমরা জানি না। ইফতিরাক আবার হেসে উঠল, বলল, আমার বাবা এই শহরটা দেখতে পেয়েছিল। শহরটা নাকি মাঝে মাঝে বালির ওপরে উঠে আসতো। আসলে এখন আমরা যেখানে আছি সেটা কিন্তু আমাদের পৃথিবীর মাত্রা নয়, এটা অন্য এক মাত্রা। এই মাত্রায় যখন এই শহর বালির উপরে মরুভূমির বুকে উঠে আসে তখন এখানে যে এসে ঢুকে পড়বে। আর একবার যে চলে আসবে এই মাত্রায়, সে এখান থেকে বাইরে বেরিয়ে দেখলে কোথাও কোনো মরুভূমি দেখতে পাবে না। অথচ সময় হলে তুমি এখান থেকে বেরিয়ে পড়তে পারবে সেই মরুভূমির বালিতে। কিন্তু এখান থেকে একবার বেরিয়ে গেলে এই শহরকে তুমি আর দেখতে পাবে না। এমনটা আবার হয় নাকি? এমন অদ্ভুত কথা তো আমরা আগে কখনো শুনিনি। এমন কথা আমিও কখনো শুনিনি। দেশে থাকতে আমি অনেক পড়াশোনা করেছি। আমার ইচ্ছে ছিল বাবার মতো আর্কিওলজিস্ট হব, আর সেসব নিয়ে পড়াশোনা করতে গিয়ে এই সাহারা মরুভূমির পশ্চিমের এই জায়গাটা নিয়ে আমি অনেক কৌতূহলী হয়েছি। বাবা এখানে বালির ঝড়ে পড়েছিল, বাবার হাত থেকে একটা বাক্স এখানে বালির তলায় চলে আসে, আর সেই বাক্সটাকে তুলতে গিয়ে বাবা এই শহরের মধ্যে এসে পড়েছিল নিজের অজান্তেই। তারপরে আবার হঠাৎ করে এখান থেকে বাইরে বেরিয়ে যায়। তারপর আর কখনোই সেই শহরটাকে খুঁজে পায়নি। পাগলের মতো এখানে কয়েকদিন কাটিয়েছে, তারপর কোনো মতে সে দেশে ফিরে গিয়েছিল। সেখানে গিয়ে আমায় সবটাই বলেছে। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এখানে আসব এবং এই শহরটাকে খুঁজে বার করব। আর তাই তুমি আমায় এখানে আসতে দিতে চাওনি, নিজেই এসেছিলে। আর কেউ তোমার এই জায়গাটা খুঁজে বার না করুক তাই একা একা কোনো ট্যুরিস্ট এলে তুমি তাকে ধরে নিয়ে যেতে। কি করব বলো? যার জন্য আমি আমার গোটা জীবন নষ্ট করেছি, যে শহরের জন্য আমি এত কিছু করেছি, তা এত সহজে কেউ খুঁজে পেয়ে যাবে সেটা আমি কি করে হতে দিই? যাদের দেখতে পাচ্ছ তারা এই জায়গার বাইরে থেকে আমায় পাহারা দেয়। বাইরের কেউ এখানে আসতে চাইলেই ওরা তাকে ধরে নিয়ে আসে, আর তারপর তো বুঝতেই পারছো। ইফতিরাক আবার হেসে ওঠে, বলে, তোমরা তো মরবেই, তবে তার আগে একটা ব্যাপার দেখে যাও। কেন এই শহর খুঁজে বার করার জন্য সবাই এখানে এসেছিল, আর কেন এখনো সবাই এ শহর খোঁজে? কথা শেষ করে ইফতিরাক অদ্ভুতভাবে কিছু শব্দ করল, আর তাতেই ওই কালো কালো লোকগুলো এসে ওদের হাত পায়ের বাঁধন খুলে দিল। তবে বর্ষার আগা ওদের বুকের কাছেই ধরে রইল। তোমাদের এই জায়গাটা দেখার সুযোগ দিচ্ছি, তবে কোনো বেগরবাই করবে না। বেগরবাই করলে কিন্তু বর্ষার ফলায় বুকের ভেতরটা ফুটো হয়ে যাবে।
কিন্তু আমরা এখান থেকে বাড়ি যেতে চাই। আমাদের আমাদের ছেড়ে দাও। আমরা তোমাদের এই শহরের কথা কাউকে বলবো না, কাউকে না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না তো। আমি তোমাদের ক্ষতি করে কি করব? তবে তোমাদের ওরা ছাড়বে না। অনেকদিন এদিকে কেউ আসেনি, অনেকদিন ওরা মানুষের মাংস খায়নি, আর এখন একসাথে 3টে মানুষ। আবার ইফতিরাক কিছু বলতেই কালো কালো মানুষগুলো একসাথে সমস্বরে হেসে উঠল, আর তাদের হাতের বর্ষা আর তীর্ধনুক ঝাঁকিয়ে একটা অদ্ভুত আওয়াজ করতে লাগলো। ততক্ষণে ওরা হাঁটতে হাঁটতে সেই অন্ধকার দিকটা পেরিয়ে চলে এসেছে। বোঝা যাচ্ছে চারপাশটা পাথরের প্রাসাদ আর শহর। যেন সেই পাথরের প্রাসাদের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা এসে পড়ল একটা বন্ধ ঘরের কাছে। সেই বন্ধ ঘরের দরজার কাছে দুজন কালো কালো সেই মানুষগুলো পাহারায় রয়েছে, আর সেখানে গিয়ে ইফতিরাক নির্দেশ করতে তারা দরজা দুটো খুলে দিল। আর তার সাথে সাথে ভেতরের দিকে তাকিয়ে ওদের চোখ যেন ঝলসে উঠল। ভেতরটা অন্ধকার, তবে উপরের কোনো একটা ফুটো দিয়ে বোধহয় আলো এসে পড়ছে। মনে হলো এই গোটা প্রাসাদটা একটা পাহাড়ের গুহার মধ্যে রয়েছে। তবে ভেতরের দিকে তাকিয়ে ওরা যেটা দেখতে পেল তাতে ওদের বুকের রক্ত হিম হয়ে গেল। ভেতরে যেন রাশি রাশি হিরে, মুক্ত, সোনা, রূপো সব ছড়িয়ে রয়েছে। যেন মনে হলো এক হীরের সমুদ্র। তবে তার মধ্যে ভয়ঙ্কর ব্যাপারটা হলো সেই সমস্ত কিছুর উপর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র নরকঙ্কাল। ইফতিরাক পিছন থেকে বলল, এই মরু শহর প্রাসাদের আসল রহস্য আমি নিজেও এখনো ধরতে পারিনি। এটা মাঝে মাঝে মরুভূমির বাইরে বেরিয়ে আসে, আবার মাঝে মাঝে একটা অদৃশ্য মাত্রায় চলে যায়। ব্যাপারটা এমন যে তোমার সামনেই হয়তো এই প্রাসাদটা রয়েছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। অথচ তেমন অবস্থায় আমি কিন্তু এখান থেকে তোমাদের দেখতে পাবো না, কারণ আমিও শুধু একটা মরুভূমি দেখতে পাবো। যেন একটা মরুভূমির মধ্যেই আরও একটা মরুভূমি কোথা থেকে যেন এসে পড়েছে। ঠিক তখনই প্রবল ধাক্কায় ওরা তিনজন ছিটকে গিয়ে পড়ল সেই হিরে মানিক রতনের উপর, আর পেছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। তার আগেই ইফতিরাকের উল্লাসের হাসির শব্দ শোনা যেতে লাগলো। তারপর যেন হঠাৎ করে চারপাশটা কেমন নির্জন হয়ে গেল। গোটা ঘটনায় ওরা কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল। একসময় উৎসব বলল, আমরা এখানে আটকে পড়েছি, তার মানে এখানে যে নরকঙ্কালগুলো পড়ে রয়েছে তারাও এখানে এভাবে আটকে পড়েছিল। একটা মিথ্যে কথা বলেছে ইফতিরাক। ওই লোকগুলো নিশ্চয়ই মানুষের মাংস খায় না। যদি খেত তাহলে নরকঙ্কালগুলো এখানে থাকতো না। ঘুরতে ঘুরতে এই মানুষগুলোও এদিকে এসে পড়েছিল, আর তাই ওদের ধরে এনে এখানে আটকে রেখেছিল। ওদিকে তাকিয়ে দেখো, ওই লোকটার শরীরের মাংস এখনো শুকিয়ে যেতে শুরু করেনি। উৎসবের কথায় মানব আর ইবেতন সেদিকে তাকিয়ে দেখল একটা লোক একপাশে হীরের স্তূপের উপর হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। দেখে বোঝা যায় সে মারা গেছে, কিন্তু তার শরীরটা কেমন নীলচে হয়ে রয়েছে। আর তার সাথে সাথেই বোঝা যায় সে সম্প্রতিই মরেছে। ওরা আরও কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই মানব চিৎকার করে উঠল, ইবেতন, উৎসব, ওদিকে একবার তাকিয়ে দেখো। ওরা তাকিয়ে দেখল ঘরের অন্যদিকে ঘরের একটা ছোট্ট কুয়ো মতো রয়েছে, আর সেই দিক থেকেই অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছে। ওরা সবাই চুপ করে অপেক্ষা করতে লাগলো কিছু একটা হওয়ার। তারপরে কিছু না হতে তিনজনে হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে যাবে বলে দুপা সবে বাড়িয়েছে। ঠিক তখনই সেই ছোট্ট কুয়ো মতো গর্ত থেকে একসাথে বেরিয়ে এলো কয়েকটা লম্বা লম্বা বড় বড় সাপ। তারপর দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো ওদেরই দিকে। ব্যাপারটা এমনই ছিল যে মুহূর্তের জন্য ওরা কেমন যেন পাথরের মূর্তির মতন হয়ে গিয়েছিল। তারপর ওরা দৌড়তে শুরু করলো সেই হীরের ডাই করা স্তূপের উপর দিয়ে। দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল পেছনের দিকে সেই সাপগুলো তখন ওদের তাড়া করে ছুটে আসছে। একটা ব্যাপার ওরা লক্ষ্য করেছিল, ওই ঘরের চারপাশে যে দেওয়ালগুলো রয়েছে তার মাঝে মাঝে ভাঙা, আর সেই ভাঙা দেওয়াল দিয়ে সূর্যের আলো ভেতরে এসে পড়ছে। ঘরের মধ্যে হিরে মুক্ত এত বেশি যে ঘরের ছাদ পর্যন্ত স্তূপ হয়ে রয়েছে, আর সেই হীরের উপর দিয়ে দৌড়ে
সেখানে যাওয়া যেতে পারে। কথাটা ভেবে ওরা একদম উপরের দিকে দৌড়ে গেল। সাপগুলো ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে গিয়েছে। হঠাৎ করে উৎসব একটা সিদ্ধান্ত নিয়ে নিল। বাকিদের অন্য পাশে দৌড়তে বলে সে থমকে গেল, আর তাতে 3টে সাপ একসাথে তার দিকেই ছুটে এলো। মানব চিৎকার করে বলে উঠল, কি করছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল হইনি, তোরা নিচের দিকে নামতে থাক। আমার মনে হয় ওই কুয়োর ভেতরে 3টের বেশি সাপ নেই। ইবেতন আর মানব অবাক হয়ে দেখতে লাগলো সাপ 3টে ততক্ষণে ছুটে গিয়েছে একদম উৎসবের কাছ পর্যন্ত। 3টে সাপ একসাথে হওয়ায় যেন ঝাঁপিয়ে পড়ল তার দিকে। আর ঠিক তখনই উৎসব একটা কাজ করল। একদম ছাদের শেষ প্রান্তে যেখানে দেওয়ালটা সামান্য ভাঙা মতো রয়েছে, সেখানটায় ছুটে গিয়ে একটা ছোট্ট লাফ দিল। আর লাফ দেওয়ার সাথে সাথেই ওপরের দেওয়ালে সাপগুলো এক লম্বা লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেল। মানব আর ইবেতন একসাথে চিৎকার করে উঠেছিল, কিন্তু উৎসব যেটা দেখতে পেল তাতে সে কেমন যেন অবাক হয়ে গেল। উৎসব স্পষ্ট দেখতে পেয়েছে সাপ 3টে ওই ভাঙা ফুঁকর দিয়ে বাইরের দিকে লাফ দেওয়ার সাথে সাথেই কেমন যেন অদৃশ্য হয়ে গিয়েছে। ঠিক তখনই বাইরের দরজাটা আবার খুলে গেল। সেখান থেকে ভেতরে এসে ঢুকলো আগের মতন সেই কালো সন্ডা মার্কা লোকগুলো। এবার কিন্তু ওরা আর দেরি করলো না। ইবেতন সঙ্গে সঙ্গে তার কোমরে থাকা পিস্তলটা হাত দিতে গেল, কিন্তু কোমরে সেটা নেই। সঙ্গে সঙ্গে হিরে আর জহরতের স্তূপ থেকে ওরা তুলতে লাগলো বেশ ভারী ভারী বড় দেখে কিছু হিরে, আর সেগুলো ছুঁড়ে মারলো ওদের দিকে। ওদের হাতের একটা বর্ষা এসে পড়ল ইবেতনের একদম ডান হাত ঘেঁষে। যন্ত্রণায় সে কোঁকিয়ে উঠল। তবে ততক্ষণে সেই বর্ষা হাতে তুলে নিয়েছে উৎসব। তাড়াতাড়ি সেই হিরের ঢাল থেকে একরকম গড়িয়ে তারা নিচের দিকে নামতে থাকলো। গড়িয়ে নামার জন্য তাদের লক্ষ্য স্থির করতে পারছিল না সেই কালো কালো লোকগুলো। যে 3জন এসে ঢুকেছিল ভেতরে, সেই 3জনের সাথে এদের 3জনের এক বেদম লড়াই চলতে লাগলো। সন্ডামার্কা লোকগুলো বেশ শক্তিশালী, ওদের এইভাবে হারানো যাবে না। তাই উৎসব বর্ষাটা ঢুকিয়ে দিল একজনের চোখে। সে প্রবল চিৎকার করতে করতে ছিটকে গেল ঘরের এক পাশে। বাকি দুজনে সেই দৃশ্য দেখে কেমন হতভম্ব হয়ে গেল। ঠিক সেই ফাঁকেই ওরা বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে। এদিকে বাইরে বাকি লোকগুলো আর কোথাও নেই। দেখা গেল ইফতিরাক ঘরের একপাশের একটা চেয়ারের উপরে বসে কিছু একটা ভালো করে দেখছে। তার পাশে গিয়ে দাঁড়ালো মানব, উৎসব আর ইবেতন। তারপরে উৎসব বলল, অনেক কষ্ট করে তুমি এটা খুঁজে বার করেছো, সেটা খুব ভালো কথা, কিন্তু যারা এখানে আসে তাদের এভাবে মারাটা কিন্তু তোমার অন্যায়। চমকে উঠে পেছনের দিকে ঘুরে তাকাতে যাবে, এমন সময় ইবেতন পেছনের দিক থেকে ইফতিরকের হাত বেঁধে দিল। ইফতিরক চিৎকার করে কিছু বলতে যাওয়ার আগেই তার মুখেও পড়ল একটা বাঁধন। তারপর তাকে তুলে নিয়ে 3জন এলো পাথরের সেই প্রাসাদের বাইরের দরজার দিকে। মুখ খুলে দিতে এসে বলল, তোমাদের কোনো ক্ষতি আমি করব না, কিন্তু কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো না। কেন? তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তুমি পাবে না? শাস্তি আমি পেয়েছি। আজ এতদিন ধরে এখানে আছি। ছোট থেকে আমি এই শহর খুঁজে বেড়াবো বলে কখনোই আর কোথাও যাইনি, কিচ্ছু করিনি। আমার স্বপ্ন আর ধ্যান জ্ঞান সব কিছু ছিল এই শহর। তাই এখানে আমি আমার শেষ জীবন পর্যন্ত কাটিয়ে দেব এমনটাই ঠিক করেছি। তোমরা যদি আমায় এখান থেকে একবার বাইরে নিয়ে যাও, তাহলে এই শহর যতদিন না চাইবে ততদিন আমি এটাকে আর খুঁজে পাবো না। আর একবার এই শহর থেকে বাইরে চলে গেলে এটা আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তোমরা যাও, তোমরা বাইরে চলে যাও। তুমি জানো না ইফতিরক, তুমি নিজের অজান্তেই কত বড় শাস্তি মাথা পেতে নিয়েছো। তুমি গোটা পৃথিবীর সাথে নিজের যোগাযোগ বন্ধ করে শুধু এখানে থেকে গেছো এই শহরের জন্য। বেশ, তুমি যখন তাই চাও তাই হোক, তবে তোমায় কথা দিতে হবে এরপরে আর কোনো ট্যুরিস্টকে তুমি এভাবে মারবে না। তারা যদি এই শহরের কাছে এসে পড়ে তুমি তাদের এখান থেকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু তাদের মারার কোনো অধিকার তোমার নেই। এমন অভিশপ্ত শহর যেন কেউ না খুঁজে পায়। বেশ, তাই হবে, কিন্তু এটা তো আসল শহর নয়, এটা শুধু একটা প্রাসাদ। তোমরা এখান থেকে যাওয়ার আগে একবার শহরটা দেখে যাও। ইফতিরককে ওরা কেমন যেন বিশ্বাস করতে শুরু করেছিল। তাই ওরা 4জন মিলে হাঁটতে হাঁটতে
সেই ভাঙা প্রাসাদের অন্যদিকে একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো, আর বাইরে তাকাতেই দেখতে পেল কোথায় ধুধু বালুকাময় মরুভূমি। ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা পাথরের তৈরি যেন ইতিহাসের শহর। বড় বড় উঁচু খিলান, বাড়িঘর দোতলা, সবকটা পাথরের বাড়ি, রাস্তা ঘাট সব কিছু রয়েছে। শুধু এই গোটা শহরে একটাও মানুষ নেই। উৎসব দেখতে দেখতে বলল, এবার বুঝতে পেরেছি, এই গোটা শহর হলো আসলে ইতিহাসের কোনো একটা সময়ের শহর, যখন এই মরুভূমির বুকে এই শহরটা ছিল। এখন এই শহর রয়েছে অন্য কোনো এক মাত্রায়, যার সাথে এই মরুভূমির বুকের একটা নির্দিষ্ট জায়গার মাত্রা মাঝে মাঝে পরিবর্তিত হয়ে যায়। তাই এখান থেকে বেরিয়ে পড়লে আমরা সেই মরুভূমিতে চলে যাব। এই শহরে এত সহজে আর আসতে পারবো না। কিন্তু তুমি আমাদের এখানে আনলে কি করে? ইফতিরক একটা ছোট্ট বাক্স বার করে দেখালো। সেই বাক্সটার উপরের দিকে একটা উজ্জ্বল হিরে রয়েছে। বাক্সটা যে কিসের তা বোঝা যায় না। সেটা দেখে ইফতিরক বলল, এই বাক্সটা আসলে কি তা আমার বাবা জানতেন না। তবে তবে অনেক বছর আগে এই বাক্সটা আমার বাবা কোথা থেকে পেয়েছিল, আর এই বাক্সের সাথে ছিল একটা কথা অন্য ভাষায়। তাতেই এই শহরের কথা ছিল। এই বাক্সটা দিয়েই আমি এটা বুঝতে পারি যে শহরের কাছাকাছি কেউ এসে পড়েছে। তখন তাকে দেখার জন্য এই বাক্সটাকে ব্যবহার করা যায়। কিন্তু কিন্তু এই বাক্সটা আমার বাবার কাছ থেকে নিয়েও আমি কিন্তু নিজেই বাক্স দিয়ে কখনো শহর খুঁজে পাইনি। এই শহর আমায় খুঁজে নিয়েছে, আর এখন আমি একা এই শহরের রাজা। উৎসব, মানব আর ইবেতন একভাবে অবাক হয়ে তাকিয়ে রইল ইফতিরকের দিকে। তারপরে ইবেতন বলল, এই শহরে আর কোনো মানুষ নেই, আর এত অর্থ যে তোমার কাছে আছে তা তুমি কখনোই বাইরে নিয়ে যেতে পারবে না। তবে লাভ কি আছে তোমার? আমরা সবাই বরং ওই ধুধু মরুভূমিতেই ফিরে যাই। ইফতিরক আর কিছুই বলল না। তবে আসার আগে ওদের তিনজনের হাতে তিনটে বেশ বড় বড় হিরে দিয়ে দিল, আর দুঃখের সাথে বলল, আসলে আমি ভয় পেয়েছিলাম, যদি এখানে বাইরের কেউ এসে পড়ে তাহলে তারা যদি আমাদের কোনো ক্ষতি করে। তোমাদের ওভাবে আনতে হয়েছিল, তবে তবে এই যে উপহার তোমাদের দিলাম, এটা তোমরা নিয়ে যেতে পারবে না। যদিও এখান থেকে বাইরে গেলেই উপহার আবার এখানে ফিরে আসবে। এখান থেকে মানুষ ছাড়া অন্য যা কিছু বেরিয়ে যায় সবকিছু আবার ফিরে আসে। ওরা দেখতে দেখতে একটা খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। দরজার বাইরে পা রেখে পেছনের দিকে ঘুরে ইফতিরককে ওরা একবার দেখতে যাবে, কিন্তু অবাক হয়ে দেখলো কোথায় ইফতিরক আর কোথায় সেই প্রাসাদ। চারপাশে ধুধু মরুভূমি ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার হয়ে গিয়েছে, ওদের তিনটে উট আবার এসে পড়েছে যেন সেখানে অদ্ভুতভাবে। ওদের তিনজনের হাতে হিরে ছিল, এমনকি মানব তার ব্যাগটা খুলে বলল, আমরা যখন ওই ঘরে ছিলাম একটা হিরে তুলে আমি ব্যাগে ভরেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছুই নেই। এবার বুঝতে পেরেছি কেন আমার দাদু মরুভূমিকে এত ভয় পেতেন। এক অন্য মাত্রার শহর এখানে এসে পড়েছে। যখন সেই অন্য মাত্রা থেকে এমন কিছু এখানে এসে পড়তে পারে যার সাথে পৃথিবীর মানুষের কোনো পরিচয় নেই, এমন তখন যে কোনো বিপদ হতে পারে যার ধারণা আমাদেরও নাই। তাই দাদু এবং ইবেতনের দাদু এত ভয় পেয়েছিলেন। তবে আমার মনে হয় ইফতিরকের বাবা ব্যাপারটাকে সেভাবে না দেখে অন্যভাবে দেখেছিলেন। তাই ইফতিরকই মরুভূমির সেই অদৃশ্য শহরের রাজা। থাক থাক সেসব কথা, চলো এখনই আমরা ফিরে যাই। ওরা ফিরে যেতে লাগলো। ওদের তিনটে উট আস্তে আস্তে এগোতে লাগলো। এবার দক্ষিণ পশ্চিম কোণে আর সেই অদৃশ্য শহরের একটা ভাঙা জানলার কাছে দাঁড়িয়ে নিজের হাতের সেই বাক্সটার হিরের উপরে আঙুল রেখে ইফতিরাক দেখতে লাগলো ওদের ফিরে যাওয়া। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে মরু শহরের রাজা। সম্পাদনা, ডিরেকশন
এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।